হ্যাঁ, না, আশা করি আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে। তো আজকে হচ্ছে গিয়ে তোমাদের যে প্রথম অধ্যায়ে যেটুকু অংশ বাকি ছিল, অর্থাৎ পৌরনীতি ও সুশাসন পরিচিতির আমাদের যে পৌরনীতির আমরা বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্ক হচ্ছে গিয়ে গতকাল দেখার চেষ্টা করেছিলাম যে অর্থনীতির সাথে কি সম্পর্ক, একই সাথে ইতিহাসের সাথে কি সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞানের সাথে কি সম্পর্ক। তারপরও আমাদের কিছু জিনিস হচ্ছে বাকি থেকে গিয়েছিল। হ্যাঁ, আজকের পর্বে আমরা সাধারণত বোঝার চেষ্টা করব বা আমরা আজকের পর্বে জানার চেষ্টা করব যে পরিণীতি ও সুশাসনের সাথে মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ এর কি সম্পর্ক, আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে কি সম্পর্ক, ন্যায় ও নীতিশাস্ত্রের কি সম্পর্ক, এবং একই সাথে আমরা এটাও জানবো যে আমরা যে ভূগোল তোমরা অনেকে নিয়েছো, তোমাদের অনেকেরই কিন্তু ভূগোল আছে। তো ভূগোলের সাথে হচ্ছে গিয়ে পৌরনীতি ও সুশাসনের কোনো ধরনের সম্পর্ক আছে কিনা। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এবং আমি ভালো আছি। তোমরা কেমন আছো সেটাও একটু জানাবা। এবং ক্লাস শুরুর আগে তোমাদের গত ক্লাসে আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কটা নিয়ে হচ্ছে গিয়ে কয়েকটা কথা বলি। হ্যাঁ, অনেকে বলতেছে এই অধ্যায়ের আর কয়টি ক্লাস হবে, এই অধ্যায়ের আজকেই হচ্ছে গিয়ে লাস্ট ক্লাস। এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, এরপরে তোমাদের এমসিকিউর জন্য হচ্ছে গিয়ে আরেকটা ক্লাস হবে, সিকিউর জন্য আরেকটা ক্লাস হবে। বাট অধ্যায় নিয়ে আর কোনো পড়াশোনা হবে না, কারণ পড়াশোনার অধ্যায়টা শেষ। হ্যাঁ, দেখছো কত দ্রুত হচ্ছে গিয়ে পরিণীতির একটা অধ্যায় শেষ হয়ে গেল। তো তোমরা অনেকেই ভয় পাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তোমরা হচ্ছে গতকাল অনেকেই হোমওয়ার্ক সাবমিট করেছো, আমি অনেকেরটাই দেখেছি, অনেকেরটা হয়তো এখনো দেখতে পারিনি, সময় হয়নি। আমরা হচ্ছে গিয়ে সেটা দেখে ফেলবো, বাট যাদেরটা দেখেছি, তো সবার উদ্দেশ্যেই কথাগুলো, এমন না যে শুধুমাত্র যাদেরটা দেখেছি তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি, এরকম না। হ্যাঁ, সবার কথাই বলবো। দেখো, তোমাদের লেখাগুলোর মধ্যে আমি কমন একটা সমস্যা যেটা ফেস করেছি সেটা হচ্ছে গিয়ে বানান। এইটা হচ্ছে একটা কমন মিস্টেক তোমরা করো, বানান। হ্যাঁ, বানানটা তোমরা হচ্ছে গিয়ে একেবারে মানে খেয়ালই করো না। কেউ কেউ পৌরনীতি বানানটাও পর্যন্ত ভুল করেছো। সো এই ধরনের ভুলগুলো যদি তোমরা করো, তাহলে কিন্তু শুধু এইখানে না, তোমরা এই ভুলগুলো কিন্তু বোর্ড এক্সামেও করো, এবং মার্কস কিন্তু এমনি এমনি কমে না। কোনো পরীক্ষক যদি দেখেন তোমার খাতার মধ্যে মানে বানান ভুলগুলো কিন্তু চোখে পড়ে, কারণ আমরা অল টাইম হচ্ছে গিয়ে বানান শব্দ মানে বানান যেই বিষয়গুলোর হয় ওইগুলো আমরা কিন্তু অল টাইম দেখি, বা টিচাররা অল টাইম খাতার মধ্যে পড়েন। সো তোমার বানান ভুল হইলে ওগুলো কিন্তু টিচারের চোখে পড়বে ভাইয়া। সো এইটুকু মনে রাখবা যে বানানটা কোনোভাবেই যেন মিস না হয়। এবং হাতের লেখাটা, কারো কারো হাতের লেখা চমৎকার ছিল। হ্যাঁ, কারো কারো হাতের লেখা আমি দেখেছি চমৎকার ছিল। সো বানানের পাশাপাশি হাতের লেখাটার দিকেও কি রাখতে হবে, বানানের পাশাপাশি হাতের লেখাটার দিকেও খেয়াল রাখতে হবে। এবং আরেকটা প্রবলেম তোমাদের মাঝে আমি দেখেছি, আরেকটা প্রবলেম আমি তোমাদের মাঝে দেখেছি, সেইটা হচ্ছে তোমাদের বাক্যের কোনো মিল নাই। অনেকেরই, সবার না, বাক্যের মধ্যে মিল, এই জিনিসটা খুঁজে পাওয়া যায় নাই। বাক্যের মধ্যে মিল, বাক্যের মধ্যে মিল কথাটা কি দেখো, তোমরা অনেকে বলতেছো 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, কথাটা কি মিললো? 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, কথাটা কি মিললো? সেন্টেন্সটা হইলো? হবে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বা আমাকে যখন ডাক দিয়েছেন আমি তখন ঘুম অবস্থায় ছিলাম, আমাকে যখন ডেকেছেন বা আমাকে যখন ডাক দিয়েছেন তখন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, এইটা হইতে পারে। কিন্তু তুমি যদি বলো ঘুম অবস্থায় ছিলাম তাহলে তো হবে না। এই রকম ভুল তোমাদের অনেকের মধ্যে আমি দেখেছি। সো এইগুলো হচ্ছে গিয়ে যারা যারা করেছো তারা বুঝতে পারছো, এই জিনিসগুলো তোমরা অ্যাভয়েড করার ট্রাই করবা। এবং তোমাদের মানে অনেকের মধ্যে আবার আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে গিয়ে তোমরা লিখছো কম, জাস্ট পয়েন্টটা লিখে ছেড়ে দিচ্ছ। হ্যাঁ, জাস্ট হচ্ছে এই যে এরকম পয়েন্ট আকারে লিখে ছেড়ে দিচ্ছ, বাট ওই লাইনটাকে তো 3টা থেকে 4টা লাইনে ব্যাখ্যা করতে হবে, না হলে বুঝবো কিভাবে? হ্যাঁ, বা পরীক্ষক খাতার মধ্যে নাম্বারটা দিবেন কিভাবে? হ্যাঁ, সো যখন পড়বা তখন পুরোটা লিখে লিখেই পড়বা। এই যে ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলো এখন থেকে শুধরিয়ে নাও, আমরা তোমাদেরকে ধরে দিচ্ছি, তোমরা ভুলগুলো শুধরিয়ে নাও। বানান যেন একটাও ভুল না হয়, বানান যেন একটাও ভুল না হয়, হাতের লেখাটা যেন সুন্দর হয়। এবং এই যে বাক্যের মধ্যে টিচার যেন খাতা পড়তে যে তারা এমন মনে না হয় যে কি খাপ ছাড়া লেখা লিখেছে, এই রকম যেন কোনোভাবেই ভুল না হয়। সো এই 3টা জিনিস হচ্ছে গিয়ে
পরবর্তী যে হোমওয়ার্ক গুলো দিব এই পরবর্তী হোমওয়ার্ক গুলোতে তোমরা খেয়াল রাখবে, এবং এগুলো যদি খেয়াল রাখো তাহলে আমার মনে হয় যে তোমাদের হচ্ছে লেখাটা আরো সুন্দর হয়ে যাবে। ওকে, যাই। পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক। পৌরনীতি ও সুশাসনের সাথে কার সম্পর্ক? নীতিশাস্ত্রের সম্পর্ক। একটা জিনিস খেয়াল করো, নীতিশাস্ত্র মানে কি? আমাদের মনের ভালো মন্দ যে বিচার করে, বা আমাদের কাজের ভালো মন্দ ঠিক করার যে মানদণ্ড, ওই জিনিসটাকে আমরা কি বলি? ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গিয়ে নীতি নৈতিকতা। এখন খেয়াল করো, প্রাচীন গ্রিকে যারা দার্শনিক ছিল, প্রাচীন গ্রিক দার্শনিকরা, প্রাচীন গ্রিক দার্শনিকরা কি করেছিল? এই যে পৌরনীতি ও সুশাসন, এই নামে কিন্তু তখনও পর্যন্ত কিছু ছিল না। প্রাচীন গ্রিক দার্শনিকরা কি করেছিল? প্রাচীন গ্রিক দার্শনিকেরা ন্যায় নীতির অংশ হিসেবেই, ন্যায় নীতির মধ্যেই রাষ্ট্রবিজ্ঞানকে ফেলেছিল। ন্যায় নীতির মধ্যেই রাষ্ট্রবিজ্ঞানকে তারা রেখেছিল। প্রাচীন যারা গ্রিক দার্শনিক ছিল তারা ন্যায় নীতি এই বিষয়টার মধ্যেই রাষ্ট্রবিজ্ঞানকে অন্তর্ভুক্ত করেছিল। কারণ যেহেতু ন্যায় নীতি মানুষের ভালো মানুষের মন্দ এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তারা ঠিক করেছিল রাষ্ট্রের ভালো মন্দ তাহলে নিশ্চয়ই ন্যায় নীতির মধ্যেই আলোচনা হওয়া উচিত। এই দৃষ্টিকোণ থেকে তারা হচ্ছে গিয়ে ন্যায় নীতির মধ্যেই রাষ্ট্রবিজ্ঞানকে ফেলেছিল। রাষ্ট্রবিজ্ঞান নামে আলাদা জ্ঞানের কোনো শাখা ছিল না। পরবর্তীতে ইতালির দার্শনিক, পরবর্তীতে কোন দার্শনিক? পরবর্তীতে ইতালির একজন দার্শনিক, ইতালির দার্শনিক, ইতালির দার্শনিক কে? নিকোলা বা নিকোলো ম্যাকিয়াভেলি। নিকোলো ম্যাকিয়াভেলি। এই নিকোলো ম্যাকিয়াভেলি পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার এই যে রাষ্ট্রবিজ্ঞান এবং পৌরনীতি ও সুশাসন এই বিষয়গুলোকে ন্যায় নীতি থেকে হচ্ছে গিয়ে আলাদা করে নিয়ে আসে। কারণ ন্যায় নীতি যে বিষয়টা, ন্যায় নীতির পরিধি কিন্তু অনেক বড়। ন্যায় নীতির পরিধি কি? অনেক বড়। হ্যাঁ, তোমরা বিষয়গুলো ধাপে ধাপে মনে রাখার চেষ্টা করবে। এই জিনিসগুলো কখনোই মুখস্থ করতে যাও না। ব্রেনকে চাপ দেওয়ার কোনো দরকার নাই। ব্রেনকে চাপ দেওয়া ওই যে তুমি রাখো হচ্ছে গিয়ে তোমার কিসের জন্য রাখো? ভূগোলের জন্য। ব্রেনকে চাপ দিব ওই যে রাখো হচ্ছে গিয়ে তোমার ওই অর্থনীতি দ্বিতীয় পত্রের জন্য, ভূগোল দ্বিতীয় পত্রের জন্য। এগুলোর জন্য তুমি ব্রেনকে কেন চাপ দিবা? এগুলো তুমি গল্পের মধ্য দিয়ে পড়বা। তুমি হচ্ছে গিয়ে প্রতিদিন পারলে একটু পত্রিকা পড়বা, দেখবা জিনিসটা কত সহজ হয়ে যায়। হ্যাঁ, দেখো, এই ন্যায় নীতি প্রাচীন গ্রিক দার্শনিকরা যেহেতু ন্যায় নীতির মধ্যেই রাষ্ট্রবিজ্ঞানকে রেখেছিল, কারণ ন্যায় নীতি কি নিয়ে আলোচনা করছে? ন্যায় নীতি আলোচনা করছে মানুষের বাহ্যিক এবং অভ্যন্তরীণ, বাহ্যিক এবং অভ্যন্তরীণ এই দুই আচার আচরণ নিয়েই কথা বলে কে? বাহ্যিক এবং অভ্যন্তরীণ এই দুই ধরনের আচার আচরণ নিয়েই কিন্তু ন্যায় নীতি কথা বলে। কিন্তু একবার খেয়াল করে দেখো, পৌরনীতি ও সুশাসন তুমি যখন বলো তখন কি মানুষের অভ্যন্তরীণ আচার আচরণ নিয়ন্ত্রণের কোনো কথা বলা হয়? তোমরা বলো তো, পৌরনীতি কি মানুষের অভ্যন্তরীণ আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পদক্ষেপ নেয়? বলো, কমেন্ট করো দ্রুত। ন্যায়শাস্ত্র বা নীতিশাস্ত্র যেমন বাহ্যিক এবং অভ্যন্তরীণ মানুষের দুই ধরনের আচরণ নিয়েই কথা বলে, কিন্তু পৌরনীতি ও সুশাসন কি মানুষের অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পদক্ষেপ নেয় কিনা? আচ্ছা, নওশিন বলতেছে যে ভাইয়া কোন গ্রুপে পোস্ট করব? গ্রুপটা তো খুঁজে পাচ্ছি না, হোমওয়ার্কটা। তোমরা হচ্ছে 16780 তে কল দিয়ে বলবা যে ভাইয়া আমরা যে পেইড গ্রুপটা আছে আমরা তো ভর্তি হয়েছি, পেইড গ্রুপটাতে আমরা এখনো জয়েন হইনি। তারা তোমাদেরকে লিংক পাঠিয়ে দিবে, সেই লিংকে তোমরা ঢুকে যাবে। তোমাদের বন্ধুরা তো অনেকেই ঢুকে গিয়েছে। হ্যাঁ, সো একটু দ্রুত প্রসেসটা কমপ্লিট করে ফেলো। অনেকে বলতেছে হ্যাঁ নেয়, অনেকে বলতেছে না শুধু বাহ্যিক। হ্যাঁ,
এই রকমের কনফিউজ চলতে চলবে না। হ্যাঁ, আমি সবার উত্তর একই রকম দেখতে চাই। আমি হচ্ছে কি তোমাদেরকে জিনিসটা আরেকবার বুঝাই। দেখো আরেকটা স্লাইড আনি। ন্যায়শাস্ত্র ন্যায়শাস্ত্র যখন কথা বলতেছে তখন তোমাকে কি বলতেছে? ন্যায়শাস্ত্র যখন কথা বলে তখন তোমাকে বলে মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না বললো। ন্যায়শাস্ত্র তোমাকে বলতেছে সব সময় হচ্ছে গিয়ে মানুষের উপকার করো, মানুষের উপকার করো। ন্যায়শাস্ত্র তোমাকে বলতেছে পরনিন্দা না করতে, ন্যায়শাস্ত্র তোমাকে বলতেছে পরনিন্দা না করতে। এই তিনটাই তো তোমাকে ন্যায়শাস্ত্র বলতেছে। আবার ন্যায়শাস্ত্র তোমাকে বলতেছে মানুষের গায়ে আঘাত না করতে, মানুষের গায়ে আঘাত না করতে, আঘাত না করতে। দেখো তাহলে এই যে পরনিন্দা করবে না, মিথ্যা কথা বলবা না, মানুষের উপকার করবা, এগুলা তোমার যেমন অভ্যন্তরীণ, মানুষের গায়ে আঘাত করবে না এটা তোমার বাহ্যিক। দুইটা বিষয়কেই তোমাকে নিয়ন্ত্রণ করতেছে কে? দুইটা বিষয়কেই নিয়ন্ত্রণ করতেছে ন্যায়শাস্ত্র, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি যদি তোমাকে বলি কেউ তোমার কাছে গিয়ে ভিক্ষা চেয়েছে, ধরো কেউ তোমার কাছে ভিক্ষা চেয়েছে কিন্তু তুমি ভিক্ষা দিতে পারলা না। কেউ তোমার কাছে ধরো যে ভিক্ষা চাইলো, কেউ তোমার কাছে ভিক্ষা চাইলো, ভিক্ষা চাইলো কিন্তু তুমি তাকে ভিক্ষা দিতে পারলা না। এই যে ভিক্ষা চাইলো ভিক্ষা দিতে পারলা না কিংবা তুমি ভিক্ষা দিলা না, এইটাতে তো পৌরনীতি ও সুশাসন তোমাকে কিছু বলতেছে না, এইটাতে পৌরনীতি ও সুশাসন তোমাকে কিছু বলতেছে না। কিন্তু তুমি ভিক্ষা দাও কিংবা তুমি হচ্ছে গিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করো, ভিক্ষা কথাটা বলা ঠিক হবে না আসলে। এখানে তুমি মানুষকে সাহায্য বা উপকার বলি, হ্যাঁ এই কথাটা বলা ঠিক হবে না। ধরো আমি মানুষকে উপকার বা সাহায্য করার কথাই বললাম, মানুষকে উপকার বা সাহায্য করার কথাই বললাম। তাইলে এই যে মানুষকে সাহায্য বা উপকার করা, এই জিনিসটা তোমাকে কে বলতেছে? তোমাকে বলতেছে হচ্ছে গিয়ে ন্যায়শাস্ত্র। কিন্তু তোমাকে পৌরনীতি ও সুশাসন বলতেছে যে উপকার করো, কিন্তু তুমি যদি উপকার নাও করো তাতেও কিন্তু পৌরনীতি ও সুশাসনে কিছু আসছে যাচ্ছে না। আরো ক্লিয়ারলি বুঝো, রাস্তাঘাটে তুমি যদি হচ্ছে গিয়ে ফুটপাত দিয়ে না হেঁটে নিচে দিয়ে হাঁটো, ফুটপাত দিয়ে ধরো তুমি হাঁটলা না, তুমি নিচে দিয়ে হাঁটলা, এইটা কি? এটা তোমার একটা বাহ্যিক আচরণ। এই যে তুমি রাস্তাঘাটে ফুটপাত দিয়ে না হাঁটে নিচে দিয়ে হাঁটলা, এতে তুমি সুনাগরিক হওয়ার যে গুণাবলী এটা তুমি অর্জন করতে পারো নাই। কারণ রাস্তায় তোমার হাঁটার জন্য ফুটপাত ছিল, কিন্তু তুমি না হেঁটে কি দিয়ে হেঁটেছো? তুমি ওই যে রাস্তা দিয়ে গাড়ি চলো ওইটা দিয়ে হেঁটেছো। তাহলে এখানে তুমি সুনাগরিক হওয়ার যে গুণাবলী সেইটা তুমি মানো নাই। কিন্তু তাই বলে কি তোমার মধ্যে নৈতিকতা নাই? তাই বলে কি ন্যায়শাস্ত্র তোমাকে বলতেছে যে আপনি অন্তর থেকে শাস্তি পাবেন? বলতেছে না। তার মানে ন্যায়শাস্ত্র যেমন তোমার কি করতেছে, ন্যায়শাস্ত্র দেখো তোমার অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুইটা আচরণকে নিয়ন্ত্রণ করতে পারতেছে। কিন্তু আমার যে হচ্ছে গিয়ে পৌরনীতি, সেই পৌরনীতি হচ্ছে এখানে হচ্ছে এর মধ্যে লেগে একটু মুছে গেছে, দাঁড়াও। হ্যাঁ, কিন্তু পৌরনীতি হচ্ছে শুধুমাত্র মানুষের বাহ্যিক বিষয়টা নিয়ন্ত্রণ করতেছে, অভ্যন্তরীণ ভাবে তাকে কিছু করতে পারতেছে না। এই যে তুমি উপকার করতে পারলা না, পারো নাই, কোনো সমস্যা নাই, এটা নিয়ে পৌরনীতি হচ্ছে গিয়ে তোমাকে প্রেসারাইজ করতেছে না। কিন্তু তোমাকে এটা নিয়ে প্রেসারাইজ করতেছে কে? এই যে পরনিন্দা করবা না, এটা তোমাকে কে বলতেছে? বলতেছে ন্যায়শাস্ত্র। কিন্তু তুমি যদি পরনিন্দা করো, ধরো তুমি পরনিন্দা করছো, এইটা নিয়ে কি পৌরনীতি তোমাকে কোনো শাস্তি দিতে পারে? এটা নিয়ে পৌরনীতি তোমাকে কোনো শাস্তি দিতে পারে না। কিন্তু তুমি যদি মানুষের গায়ে আঘাত করো, তাইলে একই সাথে যেমন তোমাকে ন্যায়, আবার একই সাথে পৌরনীতি, এই দুইটাই তোমাকে কি করে? এই দুইটাই তোমাকে হচ্ছে গিয়ে শাস্তি দিতে পারে। একটা হচ্ছে গিয়ে অন্তর থেকে শাস্তি দেয়, আরেকটা হচ্ছে তোমাকে থানা পুলিশের মাধ্যমে শাস্তি দেয়। তাহলে দুইটা জিনিসই হচ্ছে। তার মানে এই যে বাহ্যিক আচরণ মানুষের গায়ে আঘাত করা, এটাকে নিয়ন্ত্রণ করতেছে কে? পৌরনীতি। কিন্তু
এই যে পরনিন্দা করলে পরিণীতিতে কোনো সমস্যা হচ্ছে না, তুমি মিথ্যা বলতেছো। পরিণীতি হচ্ছে এটাকে মেজর ইস্যু হিসেবে দেখতেছে না। সুতরাং তোমার যে বাহ্যিক আচরণ সেইটাকে নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে গিয়ে পরিণীতি ও সুশাসন, কিন্তু বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ধরনের আচরণকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই যে ন্যায়শাস্ত্র। এবার বলো, বুঝছো? ঘটনাটা বুঝা গেছে সবাই? সবাই বলো এখন কি মনে হয়, পরিণীতি কি মানুষের অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে? বলো। কারো আরো যদি কনফিউশন থাকে বলো। বলো এখন তোমাদের কি মনে হয়, পৌরনীতি কি, এখন কি তোমাদের মনে হয় যে পৌরনীতি হচ্ছে গিয়ে মানুষের অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে? আচ্ছা, মোটামুটি সবাই বলতেছো না, যাদের হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে কিছুটা কনফিউশন থেকে গেছে তাদের জন্য জাস্ট আরেকবার বলি, মানুষের অভ্যন্তরীণ আচরণ হইছে যেই কাজগুলো মানুষের মনকে নিয়ন্ত্রণ করে। হুম, মানুষ মনের দিক থেকে যে কাজগুলো হচ্ছে গিয়ে সে করে থাকে সেগুলো হচ্ছে তার অভ্যন্তরীণ আচরণ। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তুমি হচ্ছে গিয়ে একটা দরিদ্র মানুষকে দেখে তোমার কষ্ট লাগবে, এটা হচ্ছে গিয়ে তোমার একটা অভ্যন্তরীণ বিষয়। হ্যাঁ, তুমি কারো দুঃখে দুঃখিত হবা, কারো সুখে তুমি খুশি হবা, এগুলো তোমার অভ্যন্তরীণ বিষয়। হ্যাঁ, আর বাহ্যিক বিষয় হচ্ছে, ধরো রাস্তা দিয়ে কেউ হাঁটতেছে, তুমি হচ্ছে গিয়ে তাকে সম্মান করে রাস্তাটা ছেড়ে দিলা তার জন্য, এইটা একটা বাহ্যিক বিষয়। তুমি হচ্ছে রাস্তায় আইন মেনে গাড়ি চালালা, এটা একটা বাহ্যিক বিষয়। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তুমি মাপে বা ওজনে কম দিলা না, এটা একটা বাহ্যিক বিষয়। হ্যাঁ, সো বাহ্যিক বিষয়টা হচ্ছে যেটা তুমি দেখতেছো, চোখে যেটা দেখতেছো। এই যে কষ্টে আমি কষ্ট পাইলাম, এটা কি তুমি চোখে দেখতেছো? এখন তুমি বলবা ভাই মুখের এক্সপ্রেশন দেখেও তো বুঝি, ভাই মুখে হাসি দিয়ে আমরা অন্তরের মধ্যে কত কিছু রেখে দিই না। সো এইগুলা না, আশা করি হচ্ছে গিয়ে তোমরা এই কনসেপ্টটা হচ্ছে গিয়ে ক্লিয়ার। সো এইটা নিয়ে আর কোনো চিন্তার কারণ নাই। তাহলে বুঝে রাখো যে ন্যায়শাস্ত্র হচ্ছে মানুষের বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ধরনের আচরণকেই নিয়ন্ত্রণ করে, কিন্তু পৌরনীতি কি করে? পৌরনীতি শুধুমাত্র মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না। ওকে, তাহলে আসো এবার আমরা পড়ে নেই যে আমাদের সাদৃশ্যগুলা কি কি। সাদৃশ্যগুলোর দিকে যদি একবার খেয়াল করো, দেখো পৌরনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্রের অভিন্ন লক্ষ্য হচ্ছে গিয়ে আদর্শ মানুষ এবং সুনাগরিক তৈরি করা। আদর্শ মানুষ এবং সুনাগরিক তৈরি করা, তাহলে দেখো এদের লক্ষ্য কি? আদর্শ মানুষ এবং সুনাগরিক তৈরি করা। এবং প্লেটো ও অ্যারিস্টটল রাষ্ট্রকে উত্তম জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বলেছেন। দেখো এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। প্লেটো এবং প্লেটো এবং অ্যারিস্টটল কি বলেছে? রাষ্ট্রকে উত্তম জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বলছে। এবং নীতিশাস্ত্র যেহেতু মানুষকে ভালো মন্দ উচিত অনুচিত এই শিক্ষাগুলো দেয়, তাহলে হচ্ছে গিয়ে আমাদের যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রেরও ভালো মন্দের যে মাপকাঠিটা সেটা হচ্ছে গিয়ে বজায় থাকবে। সো দুইজনেরই লক্ষ্য এবং উদ্দেশ্য কি? দুইজনেরই লক্ষ্য এবং উদ্দেশ্য এক, উভয়েরই ভিত্তি এক। উভয়েরই কি ভিত্তি এক? দেখো পৌরনীতি ও সুশাসন যে আইনগুলো প্রণয়ন করে বা যে আইনগুলো দ্বারা মানুষের মনের বাসনাকে নিয়ন্ত্রণ করতে চায়, সে আইনগুলো কোথা থেকে এলো? প্রাচীনকালে বলো, প্রাচীনকালে আইনের উৎস কি ছিল? প্রাচীনকালে অধিকাংশ আইন কি নির্ভর ছিল? কোথাকার উপর ভিত্তি করে আইন তৈরি হয়েছে বলো? তোমাদেরকে আমরা ফ্রি ক্লাসে পড়িয়েছিলাম, আমি পড়িয়েছিলাম। কমেন্ট করো তো দ্রুত, কারা মনে আছে দেখি। হালিমা বলেছে প্রথা, তাসমিম বলেছে সমাজ, নওশিন বলেছে প্রথা, রুকাইয়া বলেছে প্রথা, তাসমিয়া বলেছে প্রথা, স্বর্ণা বলেছে প্রথা, সুমাইয়া বলেছে প্রথা। হ্যাঁ হ্যাঁ, প্রাচীনকালে আইনের উৎস ছিল প্রথা। তাসনিয়া হ্যাঁ প্রথা। সুফিয়া বলেছে ধর্ম। হ্যাঁ, ধর্ম প্রথা এগুলো সব ছিল, বাট প্রাচীনকালে আইন ছিল মূলত প্রথা নির্ভর। হ্যাঁ, প্রাচীনকালে আইন ছিল মূলত কি? প্রথা নির্ভর। হ্যাঁ, অন্যান্য উৎস ছিল, ধর্ম ছিল, তারপর হচ্ছে গিয়ে তোমার ওই যে যেমন প্রাচীন যে রোমান আইন ছিল সেগুলো মূলত ধর্ম নির্ভর ছিল। কিন্তু প্রাচীনকালে আমরা যেটা বুঝাই যে আইন কি নির্ভর ছিল সেটা হচ্ছে প্রথা নির্ভর। হ্যাঁ,
প্রাচীনকালের এই যে আইনগুলো প্রথা নির্ভর, সেই প্রথাগুলো আবার নির্ধারিত ছিল সামাজিক নীতি নৈতিকতার ভিত্তিতে। সামাজিকভাবে ভালো মন্দ, উচিত অনুচিতের একটা মাপকাঠি তৈরি করে দেওয়া হয়েছিল। যেমন প্রাচীনকালে হচ্ছে গিয়ে বিধবা বিবাহ কি ছিল? বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল। প্রাচীনকালে সহমরণ প্রথা ছিল। হ্যাঁ, তো এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রথা যে নিয়ে যে আমাদের ইটা ছিল সেটা বন্ধ করে দিলেন, কিংবা রাজা রামমোহন রায় যে কাজগুলো করলেন, ওই জায়গা থেকে যদি চিন্তা করো তাহলে দেখো তখন সেই আইনগুলো ছিল কিসের উপর ভিত্তি করে? আইনগুলো ছিল সেই সমাজের ন্যায় নীতির উপর ভিত্তি করে। পরবর্তীতে যখন হচ্ছে গিয়ে সমাজ আধুনিকতার ছোঁয়ায় পরিবর্তন হইতে থাকলো, বা সমাজের যারা মনীষী আছেন, যারা ভালো ব্যক্তি আছেন, তারা যখন এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ালো, তখন যেগুলো আমাদের সমাজের জন্য দরকার নাই, ওই যে বিধবা বিবাহের মতো প্রথা, সেগুলো বাদ হয়ে গেল। সেগুলো কি হয়ে গেল? বাদ হয়ে গেল। আর যেগুলো আমাদের সমাজের জন্য দরকার সেগুলো থেকে গেল, এবং এগুলোই এখন পৌরনীতিতে আলোচনা হচ্ছে। তাহলে দেখো পৌরনীতিতে যে আইনগুলো নিয়ে আলোচনা হয়, সে আইনগুলোর ভিত্তি কি? সে আইনগুলোর ভিত্তি হচ্ছে ওই যে প্রাচীন আমলের ওইসব প্রথা বা ন্যায় নীতি। সো বুঝতে পারতেছো, ন্যায় নীতির সাথে এই যে ভিত্তির দিক দিয়েও হচ্ছে পৌরনীতি ও সুশাসন একই রকম। তারপরে আসো একে অপরের পরিপূরক। হ্যাঁ, দেখো নৈতিক আদর্শ যখন জনগণের স্বীকৃতি পায় তখন তা রাষ্ট্রীয় আইনের রূপ নেয়। নৈতিক আদর্শ, মানুষের নৈতিক আদর্শ যখন জনগণের স্বীকৃতি পায় তখনই কেবলমাত্র তা কিসের রূপান্তর নিতে পারে? আইনের রূপ নিতে পারে। অন্যথায় হচ্ছে গিয়ে কিন্তু সেটা জনসমর্থন পাবে না। কেমন? ধরো হচ্ছে গিয়ে তুমি বাংলাদেশে এই মুহূর্তে বললা যে বাংলাদেশে ওই যে তোমরা ইয়ের কথা শুনছো না, ওল্ড হোম বা বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমের কথা তোমরা অনেকে শুনেছো না? হ্যাঁ, এই যে বৃদ্ধাশ্রম, তুমি একবার চিন্তা করো, বৃদ্ধাশ্রমকে যদি এই মুহূর্তে সরকার বলে যে কালকে থেকে বাংলাদেশে সকল বৃদ্ধাশ্রমকে লাইসেন্স দিয়ে দেওয়া হবে, আপনারা যাদের বাবা মাকে আপনারা ঘরে রাখতে পারবেন না নিয়ে হচ্ছে গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন, যদি এই কথাটা বলে, আমাকে বলো তো একবার, এটা কি বাংলাদেশের মানুষ, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কখনো মেনে নিবে? বলো, এটা কি কখনো মেনে নিবে কিনা আমাকে একটু বলো। সবাই বলতেছো না, সবাই বলতেছো যে না, এটা মেনে নিবে না। তাহলে এই যে মেনে নিবে না, এই মেনে না নেওয়ার পিছনে কারণটা কি জানো? এই মেনে না নেওয়ার পেছনে কারণটা হচ্ছে গিয়ে আমাদের সমাজ, আমাদের ন্যায়, আমাদের নীতি, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের সংকল্প, এই সব কিছুকে ধাবিত করেছে বাবা মা আমাদের অতি আপনজন, বাবা মাকে একেবারে শেষ দিন পর্যন্ত সেবা করতে হবে এই হিসেবে, এই হিসেবে। সো তুমি যদি সুস্থ মস্তিষ্কের হও, সমাজের বেশিরভাগ মানুষ তো আর অসুস্থ না। হ্যাঁ, কিছু কিছু দুই একজন মানুষ থাকবে যারা খুশি হবে, এই সেই তো, হ্যাঁ হ্যাঁ আমি মালদ্বীপ ঘুরবো, এই এই সেই জায়গায় ঘুরবো। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে তাদের আর কোনো দরকার পড়ে না, ওই যে নচিকেতার গানের মতো। হ্যাঁ, বাট অধিকাংশ মানুষই এটা মানবে না, জনসমর্থন পাবে না। কারণ কি? কারণ হচ্ছে এইটার পেছনে হচ্ছে গিয়ে সমাজের ন্যায় নীতি সমর্থন দিচ্ছে না। সো যদি কোনো কিছুকে আইনে পরিণত করতে হয়, ওইটার পিছনে কি থাকতে হবে? ন্যায় এবং নীতিগত আদর্শের সমর্থন থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা তুমি আইনে রূপান্তর করতে পারবা না। ঠিক আছে? ওকে, এবার আমরা একটু বৈসাদৃশ্যর দিকে যাই। ওকে, এর আগে একটা উক্তি দেখে নাও। সমাজবিজ্ঞানী ফক্স, সমাজবিজ্ঞানী ফক্স কি বলেছেন? সমাজবিজ্ঞানী ফক্স বলেছেন ন্যায় নীতির দৃষ্টিকোণ থেকে, ন্যায় নীতির দৃষ্টিকোণ থেকে যা অন্যায় তা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কখনো সঠিক বা ন্যায় হতে পারে না। বলেছেন ন্যায় নীতির দৃষ্টিকোণ থেকে যে জিনিসটা অন্যায়, সেই জিনিসটা কখনোই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক হতে পারে না। অর্থাৎ আমাদের রাজনীতি আমাদের ন্যায় নীতি দ্বারা অনেকটা কি নিয়ন্ত্রিত। আমাদের রাজনীতি কি ন্যায় নীতি দ্বারা অনেকটা নিয়ন্ত্রিত। কারণ যেই সব দেশে ন্যায় নীতির কোনো তোয়াক্কা নেই, ওই লোক তোমাকে ভোট দিতে দিবে? ওই লোক তো চাবে ক্ষমতা আঁকড়ে রাখি, ক্ষমতা দিয়ে পড়ে থাকি। এই যে বাংলাদেশে হচ্ছে কি স্বৈরাচারী সরকার তৈরি হয়, এর কারণ কি শুধু ওই রাজনৈতিক দল না, প্রতিটা মানুষের নৈতিকতা, প্রতিটা মানুষের
মানসিক চিন্তা ভাবনা একটা সরকার স্বৈরাচারী হওয়ার পিছনে দায়ী থাকে। তুমি যখন আজকে দেখতেছো তোমার গ্রামে হচ্ছে গিয়ে ভোট বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে, একটা রাজনৈতিক নেতা, ভালো মতো বোঝার চেষ্টা করবা, একটা রাজনৈতিক নেতা যদি কোটি কোটি টাকা খরচ না করে তাহলে জনগণ তাকে ভোট দেয় না। এখন ধরো যে তুমি 10 কোটি টাকা ভেঙে, তুমি 10 কোটি টাকা ভেঙে সংসদ সদস্য নির্বাচিত হইছো, 10 কোটি টাকা ভাঙছো, তাহলে তুমি নির্বাচিত হওয়ার পর তোমার প্রথম লক্ষ্য কি থাকবে? এই 10 কোটি টাকা তোলা, এই 10 কোটি টাকা আগে তোলা। কারণ জনগণের সেবাও করবা, আবার তোমার হচ্ছে জায়গা জমি বাবার সম্পত্তি বিক্রিও করবা, তা তো হবে না। তুমি জনগণ, তুমি চাইতেছো যে সকল সেবা আমি অর্থ ছাড়া পাবো, তাহলে ভোট দেওয়ার সময় আপনি টাকা নিলেন কেন? ভোটের বিনিময়ে আপনি চা খাইলেন কেন? ভোটের বিনিময়ে আপনি নেতার কাছে দাবি করলেন কেন আপনাকে আমি ভোট দিচ্ছি, আমার এই অনৈতিক কাজটা আপনি করে দেন, এই দাবি আপনি কেন করলেন? কথা বুঝতেছো? রাজনীতিবিদরা ভালো হবে তখনই যখন তোমার দেশের জনগণের সজাগ দৃষ্টি থাকবে, যখন তোমার দেশের জনগণের সচেতন দৃষ্টি থাকবে, যখন তোমার দেশের জনগণ ন্যায় এবং নীতিবান হবে, তখন রাজনৈতিক যে ব্যক্তিত্ব সে ন্যায় নীতিবান হতে বাধ্য হবে। কারণ তখন সমাজে এমন মানুষই উঠে আসবে যে ন্যায় নীতিবান। এখন কেন সমাজে যত হচ্ছে গিয়ে তোমার যারা সমাজ থেকে এক ধরনের, আমরা কি বলি, আমরা বলি না যে তার লক্ষ্যই থাকবে হচ্ছে গিয়ে দুর্নীতি করা, এমন মানুষজন কেন সামনের সারিতে আসছে? কারণ তোমার মস্তিষ্কের ভেতরে দুর্নীতি, তোমার মস্তিষ্কের ভেতরে দুর্নীতি। তুমি চাও ড্রাইভিং লাইসেন্স নিবা কিন্তু পরীক্ষা দিবা না, তুমি চাও তোমার পাসপোর্ট করতে হবে একদিনের মধ্যে। ভাই একদিনের মধ্যে কি পাসপোর্ট করা সম্ভব? তুমি জানো না তোমার পাসপোর্ট লাগবে? তুমি 3 মাস আগে আবেদন করতে পারলা না? না, তোমার একদিনের মধ্যে পাসপোর্ট লাগবে। তখন তুমি দুর্নীতি করা ছাড়া এটা পারো না। যারা বলে না আমার দালাল কেন থাকবে, এই থাকবে সেই থাকবে, তুমিও তো তুমি লাইন ভেঙে আগে যাও, তুমিও তো ট্রেনে চাও যে হচ্ছে গিয়ে টিকিট না কেটে উঠে পড়তে। সো নিজের উপরে দেশের জনগণ যতদিন পর্যন্ত নিজে নিজের দায়িত্ব নিতে না শিখবে, নিজে নৈতিক না হবে, ততদিন পর্যন্ত কোন রাষ্ট্রকে কেউ ভালো বানাতে পারবে না, কোন রাজনৈতিক দলকে কেউ ভালো বানাতে পারবে না। এই জন্য বলছে ন্যায় নীতির দৃষ্টিকোণ থেকে যা অন্যায়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও সেটা সঠিক বা ন্যায় হতে পারে না। ওকে, এবার বৈসাদৃশ্য দেখো, বিষয়বস্তুগত অলরেডি আমরা পড়ে ফেলছি। যেই জিনিসটা ন্যায় নীতি, সে হচ্ছে গিয়ে যেহেতু বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইটা বিষয়কে নিয়ন্ত্রণ করে, সেহেতু তার পরিধি কি ব্যাপক। কিন্তু পৌরনীতি শুধু মানুষের বাহ্যিক জীবনকে নিয়ন্ত্রণ করে, তাহলে কি তার পরিধি কি হবে? তার পরিধি হবে ক্ষুদ্র। দেন দৃষ্টিভঙ্গি জনিত, নৈতিক দিক থেকে অন্যায় নয় এমন কাজও রাষ্ট্রীয় আইনে বেআইনি হতে পারে। নৈতিক দিক থেকে অন্যায় না এমন কাজও রাষ্ট্রীয় দৃষ্টিতে কি হইতে পারে? বেআইনি হইতে পারে। যেমন তুমি ধরো আর্মি অধ্যুষিত ক্যান্টনমেন্ট এলাকায় কিছু এলাকা থাকে না যে সংরক্ষিত এলাকা, ঢোকা নিষেধ, এগুলোকে কি বলে? তোমরা কি কখনো কেপিআই এর নাম শুনছো? কেপিআই, কেপিআই এটার নাম শুনছো কখনো? বলো, কেপিআই এটার নাম কি তোমরা কখনো শুনছো? আচ্ছা, সবাই বলতেছে যে না। ওকে, কেপিআই এই কথাটার অর্থ হচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশন। কি পয়েন্ট ইনস্টলেশন, কেপিআই মানে কি পয়েন্ট ইনস্টলেশন। মানে কি? মানে হচ্ছে ধরো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ধরো সচিবালয়, ধরো হচ্ছে গিয়ে ডাক ও টেলি যোগাযোগ ভবন, এই জিনিসগুলো হচ্ছে কি? এই জিনিসগুলো প্রত্যেকটা কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন। কেন কি পয়েন্ট ইনস্টলেশন? দেখো বাংলাদেশ ব্যাংকে যদি কোনো কারণে একটা আগুন লেগে যায় বা কোনো কারণে হামলার শিকার হয়, তোমার দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়তে পারে, তোমার দেশের গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাইতে পারে। সচিবালয় তোমার দেশের সবকিছুর কেন্দ্রবিন্দু,
ধরো তোমার একটা ফায়ার সার্ভিস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমার তেমন কোনো আসবে যাবে না, অবশ্যই সেটা ক্ষতি, কিন্তু ক্ষতির দিক থেকে সেটা কি অনেক ক্ষুদ্র। কিন্তু এই যে সচিবালয়, এগুলোর একটার মধ্যে যদি কিছু হয়ে যায়, তাহলে তোমার সকল গুরুত্বপূর্ণ নথি, একটা দেশের একেবারে সবকিছু শেষ হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কেপিআই, ডাকো টেলিযোগাযোগ, একটা ক্ষতি হবে, তোমাদের সেই ইন্টারনেট সব বন্ধ হয়ে যাবে। সো এই যে কেপিআই এর কথা বললাম, কি পয়েন্ট ইনস্টলেশন, এইগুলাতে জনসাধারণের প্রবেশ নিষেধ। নথি কি? নথি মানে হচ্ছে গিয়ে তোমার গুরুত্বপূর্ণ দলিল, হ্যাঁ, বা গুরুত্বপূর্ণ কাগজ। তাহলে দেখো, এই সংরক্ষিত এলাকাতে জনগণের প্রবেশ করা নিষেধ। এখন আমাকে বলো, সংরক্ষিত এলাকায় যদি জনগণের প্রবেশ করা নিষেধ হয়, তাহলে আমার প্রশ্ন, সংরক্ষিত এলাকায় যদি জনগণের প্রবেশ করা নিষেধ হয়, তাহলে আমার প্রশ্ন, যদি কেউ প্রবেশ করে, তাহলে আর নৈতিকতা অনুযায়ী বা নৈতিক আইন অনুযায়ী বা ন্যায় শাস্ত্র অনুযায়ী সেটা কি নিষেধ, বা সেটা কি কোনো ধরনের অপরাধ? বলতো, মানে যদি আমি ঢুকে পড়ি ওই সংরক্ষিত এলাকায়, তাইলে আমার ন্যায় নীতি অনুযায়ী সেটাই কোনো অপরাধ? বলো, আমি তো ঢুকে কারো কোনো ক্ষতি করি নাই, আমি এমনিতেই ঢুকছি, আমার এই মনে হয়েছে একটু ঢুকে দেখি না কি হয়েছে। হ্যাঁ, আমার মনে হয়েছে যে একটু ঢুকে দেখি কি কারা কারা ভিতরে কি করে দেখি, ব্যাডমিন্টন খেলে নাকি বসে বসে ফ্রি ফায়ার খেলে, সারাদিন ঢিস 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 কি করে সারাদিন দেখি একটু, এইটা দেখার জন্য ঢুকছে। হুম, তাইলে বুঝো এইটা ন্যায় নীতি। তোমরা সবাই বলতেছো যে না, ন্যায় নীতির দৃষ্টিকোণ থেকে কোন সংরক্ষিত এলাকায় ঢুকে পড়া কোনো অপরাধ না, কারণ তুমি তো ক্ষতির উদ্দেশ্য নিয়ে ঢুকো নাই। কিন্তু তোমার যে ন্যায় নীতির দৃষ্টিকোণের বাইরে তোমার যে হচ্ছে গিয়ে রাজনৈতিক কিংবা তোমার যে রাষ্ট্রীয় আইন, সেই রাষ্ট্রীয় আইনে এটা কি অপরাধ, সেটা রাষ্ট্রীয় আইনে অপরাধ। কেন রাষ্ট্রীয় আইনে অপরাধ? কারণ রাষ্ট্রীয় আইনে বলা আছে এই ধরনের সংরক্ষিত অঞ্চলে জনসাধারণ ঢুকতে পারবে না, কিন্তু নৈতিক আইনে তো এটা বলা নাই। নৈতিক আইনে কি নাই? নৈতিক আইনে এটা বলা নাই। সো এই জন্য হচ্ছে গিয়ে নৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক কিছু হইতে পারে যে এটা হচ্ছে কি না, যেটা হচ্ছে অপরাধ না, কিন্তু রাষ্ট্রীয় আইনে সেটা অপরাধ হইতেও পারে। এই জন্য এইটাও হচ্ছে গিয়ে ন্যায় নীতির সাথে ইয়ের পৌরনীতির একটা পার্থক্য। চলো, ওকে, এবার পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক। পৌরনীতি ও সুশাসনের সাথে কার সম্পর্ক? ভূগোলের সম্পর্ক। তোমাদের যাদের ভূগোল আছে তারা এই জিনিসগুলো একটু হচ্ছে গিয়ে খেয়াল করবা, বা তোমাদের যাদের ভূগোল আছে এই জিনিসগুলো নিয়ে তোমরা হচ্ছে গিয়ে পাবা। ওকে, পড়ানোর আগে জাস্ট তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। প্র্যাকটিস বুক তোমরা পাবা, প্র্যাকটিস বুক একটা অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে পাবা। সো এটা নিয়ে টেনশনের কোন রকমের কোনো কারণ নাই, প্র্যাকটিস বুক তোমরা পাবা। বললাম, গেল এক। 2 নাম্বার, তোমরা ক্লাসের মাঝখানে এক একটা প্রশ্ন করতে থাকো, মানে কয়েকটা ভিডিও আছে গ্রুপে যে ভাই তুমি কোন বইটা কিনবা। অনেকবার আমরা হচ্ছে গিয়ে পোস্টেও লিখেছি তোমরা কোন বইটা কিনবা, আমরা এইখানে গাইডলাইন সেশন নিয়েছি তোমরা কোন বইটা কিনবা। সো এখনো যদি ক্লাসের মাঝে জিজ্ঞাসা করো যে কোন বই কিনবো কোন বই কিনবো, এটার উত্তর আমি আর দিব না। ঠিক আছে ভাই, একটু হচ্ছে গিয়ে সিনসিয়ার হও, নিজের লাইফের প্রতি একটু সিনসিয়ার হও, এইটুকু হইতে হবে। একজন বলতেছে প্র্যাকটিস বুকের অ্যান্সার দেয়া থাকবে না স্যার। অ্যান্সার দেয়া থাকবে অনেকগুলোর, আবার তোমাদের প্র্যাকটিসের জন্য অ্যান্সার দেয়া থাকবে না অনেকগুলোর। প্র্যাকটিস বুকটা কি? প্র্যাকটিস বুকটা তোমার গাইডের বিকল্প হিসেবে আমরা দিব। কারণ আর্টসের যে বইগুলো, আর্টসের যে বইগুলো, ওইগুলো হচ্ছে গিয়ে তোমার মানে অনেকগুলোতে ওই যে যেই গাইডগুলো আছে অনেকগুলোতে হচ্ছে গিয়ে ভুল থাকে মাঝে মাঝে। তো ওই বিড়ম্বনায় যেন তোমাদের পড়তে না হয়, এই জন্য আমরা হচ্ছে গিয়ে তোমাদের প্র্যাকটিস বুকটা দিচ্ছি। চিন্তা করার কোনো কারণ নাই, আমি আবারও বলি, চিন্তা করার কোনো কারণ নাই, সব পাবা। আমরা দিব না কেন? তোমাদেরকে বলছি না দিব, তো দিব না কেন? অবশ্যই প্র্যাকটিস বুক পাবা, কিন্তু আমাদের তো একটা নিয়ম আছে, তোমাদের অধ্যায়টা শেষ হওয়ার পরে না তুমি প্র্যাকটিস বুকটা পড়বা। তোমার অধ্যায় শেষ হয় নাই, তোমার বই শেষ হয় নাই, তুমি গাইডের জন্য বসে আছো কেন? আগে তোমার এই মেইন পড়া, মেইন টপিক শেষ করো। আমাদের যে প্র্যাকটিস বুক, ওইটা কি? প্র্যাকটিস বুকটা তো হচ্ছে গিয়ে তুমি মেইন বই পড়ার পরে ওইটাতে যে জাস্ট নিজেকে যাচাই করবা, বলাই আছে প্র্যাকটিস। মানে তুমি খেলতে আসবা, মেইন ম্যাচে নামবা, এর আগে খেলাটা আগে শেখো। সো
আগে হচ্ছে গিয়ে এইটা করো, ঠিক আছে? ওকে, এবার আমরা যাই, ভূগোল নিয়ে কথা বলতেছিলাম। ভূগোল, আরে ভূগোল বা জিওগ্রাফি। ভূগোল বা জিওগ্রাফির অর্থ কি? ভূগোল বা জিওগ্রাফির অর্থ হচ্ছে গিয়ে পৃথিবীর সম্পর্কিত বিদ্যা বা ভূমিরূপ সম্পর্কিত বিদ্যা, ঠিক আছে? ভূমিরূপ সম্পর্কিত বিদ্যা বা জ্ঞান অর্জন করলে আমরা সেটাকে বলি কি? ভূগোল। আচ্ছা, এখন এই ভূগোলের জনককে কেউ কি বলতে পারবা? ভূগোলের জনককে? অনেকের ভূগোল আছে, তারা বলতে পারবে। বলো দেখি ভূগোলের জনককে। কেউ কি ভূগোলের নাই যারা এটা জানো ভূগোলের জনককে? এই তো নওশিন, মারুফা সবাই বলতেছে, জাবিন। হ্যাঁ, ওকে। তাইলে ভূগোলের জনককে? ইরাটোস্থেনিস। ইরাটোস্থেনিস হচ্ছে গিয়ে ভূগোলের জনক। এবার চিন্তা করো, এই যে ভূগোল, এই ভূগোল কেন পৌরনীতি ও সুশাসনের সাথে গুরুত্বপূর্ণ, বা ভূগোল কেন পৌরনীতি ও সুশাসনের সাথে আমরা মিলিয়ে পড়ি বা আমাদের পৌরনীতি ও সুশাসনের মধ্যে দরকার? দেখো, পৃথিবীর ভূমিরূপের উপর বা পৃথিবীর ভৌগোলিক অবস্থানের উপর একটা রাষ্ট্রের নাগরিকদের অনেক কিছু ডিপেন্ড করে। একটা রাষ্ট্রের নাগরিকদের কি করে? অনেক কিছু ডিপেন্ড করে। যেমন খেয়াল করে দেখো, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিগুলোর উপর প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভূমিরূপের একটা বিশাল কিন্তু প্রভাব আছে। একটা কি আছে? বিশাল প্রভাব আছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই যে আমাদের একটা অস্থিরতা, পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই যে আমাদের এত বড় একটা অস্থিরতা, এই অস্থিরতাটার কারণ কি? কারণ পার্বত্য চট্টগ্রামটা ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আবার সেন্ট মার্টিন নিয়ে কথা হয় এত, কারণ সেন্ট মার্টিনটাও এই উপমহাদেশে অতি গুরুত্বপূর্ণ। বুঝতে পারতেছো? তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা আমরা কই করি? ভূগোলে করি। একটা জায়গা রাষ্ট্রের জন্য কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, তুমি দেখবা পার্বত্য চট্টগ্রামের এই যে ম্যাপের নিচের এই যে এই রকমের যে জায়গাটা থাকে না, এই যে এই রকমের যে জায়গাটা থাকে না, ম্যাপের নিচে এইরকম একটা জায়গা থাকে না, এই যে এই জায়গাটা, এই জায়গাটা কিসের সাথে আটকায় আছে? এই জায়গাটা কিন্তু আটকায় আছে হচ্ছে গিয়ে তোমার, বলতো, এই জায়গাটা আটকায় আছে ফেনী নদীর মাধ্যমে। সো ওই নদীটা যদি কোনো ক্রমে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, পার্বত্য চট্টগ্রামকে কি করে দেওয়া যায়? আলাদা করে দেওয়া যায়। বুঝতে পারতেছো? সো এই জায়গাগুলো, মানে এই যে একটা জানলাম আমি যে ফেনী নদীকে যদি দখল করতে পারে তাইলে হচ্ছে গিয়ে মানে পার্বত্য চট্টগ্রাম আলাদা বাংলাদেশ থেকে। এই জিনিসগুলো কিভাবে বুঝলাম? ভূমিরূপের মাধ্যমে। এই জিনিসগুলো মানে একটা রাষ্ট্রের জন্য কোন জিনিসটা গুরুত্বপূর্ণ এটা কিভাবে বুঝি? ভূমিরূপের মাধ্যমে। এখন বাংলাদেশের রাজধানী তুমি কি চাইলেই নিয়ে রাঙামাটিতে স্থাপন করতে পারবা? বাংলাদেশের রাজধানী তুমি চাইলেই রাঙামাটিতে স্থাপন করতে পারবা? তাইলে একটা দেশের রাজধানী কোথায় স্থাপন হবে, একটা দেশের নগর কোথায় গড়ে উঠবে, একটা দেশের শিল্প কারখানা কোথায় বেশি ফ্লারিশ করবে বা কোথায় বেশি তোমার মনে করো যে সুন্দরভাবে হচ্ছে গিয়ে কার্যক্রম পরিচালিত হবে, ওই জিনিসগুলো কই, কোথায় আলোচনা করা হয়? ভূগোলে। ভূগোল আছে বলে ওই জিনিসগুলো তুমি বুঝতে পারো। আরো কথা আছে। কথা কি? কথা আরো আছে, শেষ হয় নাই। দেখো, এই যে ভূগোল নিয়ে আমরা যখন আলোচনা করি তখন আমরা তিন ধরনের দেশ দেখতে পাই। ভূগোল নিয়ে আলোচনার সময় আমরা তিন ধরনের দেশ দেখতে পাই। আমরা গ্রীষ্মকালীন দেশ দেখতে পাই বা উষ্ণমণ্ডলের যে দেশগুলো আছে, শীতকালীন আর নাতিশীতোষ্ণ, এই তিন ধরনের দেশ আমরা দেখতে পাই। আর হচ্ছে নাতিশীতোষ্ণ, গ্রীষ্মকালীন, শীতকালীন আর নাতিশীতোষ্ণ, এই তিন ধরনের দেশ আমরা দেখতে পাই। কোথায়? বিভিন্ন, যদি আমরা ভূমিরূপ বিশ্লেষণ করি তাহলে। এখন বলো পৃথিবীতে, তোমরা বলো পৃথিবীতে আইন মেনে চলে সবচেয়ে বেশি কোন এলাকার জনগণ? একটু বলো তো, বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে একটু বলো তো। আইন বেশি মেনে চলে বা আইনের প্রতি বেশি শ্রদ্ধা পোষণ করে এই তিনটা জায়গা থেকে কোন জায়গার মানুষ?
একটু বলো দেখি তোমরা পারো কিনা, একটু বলো। আল্লাহ, একজন বলছে নাতিশীতোষ্ণ কি, এ কি বলে? ওই যে আমি বলছি এই তিনটা জায়গার মধ্যে কোন এলাকার মানুষ বেশি আইন মেনে চলে? একজন বলছে জাপান। মানে আমিও আইন মেনে চলি, আমার নামও লিখে দাও, কোনো সমস্যা নেই। এই যে মাহিয়া বলতেছে আই থিঙ্ক শীতকালীন, স্নেহা বলতেছে হচ্ছে গিয়ে শীতকালীন। ভেরি নাইস। যারা শীতকালীন বলতেছো তারা প্রত্যেকে রাইট বলতেছো। এই শীতকালীন এলাকার মানুষ তোমরা যদি একটু বিবেচনা করো তাহলে দেখবা শীতকালীন এলাকার মানুষ বেশি আইন মেনে চলে। তারা অত্যন্ত নম্র, ভদ্র, শান্তশিষ্ট হয়। এর কারণ কি জানো? শীতকালীন এলাকায় অনেক কষ্ট করে মানুষকে বেঁচে থাকতে হয় এবং একটা নিয়মের মধ্য দিয়ে সবকিছু চালাইতে হয়। প্রতিদিন সকালে উঠা বরফগুলো পরিষ্কার করে ফেলতে হবে, নাইলে এখানে বরফ জমতে জমতে অবস্থা খারাপ হয়ে যাবে। তোমাকে সবকিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে করতে হয়। প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট সময় হিটার চালু করে দিতে হয়, নাহলে রাতে শান্তিতে ঘুমাইতে পারবা না। তো গ্রীষ্মকালীন দেশগুলোতে এই নিয়ম নীতির এত তোয়াক্কা নাই। যখন ইচ্ছা ঘুম থেকে উঠে, যখন ইচ্ছা হচ্ছে গিয়ে আইন ভঙ্গ করতে মন চাইলে করে ফেললাম। কারণ এই গ্রীষ্মকালীন এলাকার মানুষগুলো প্রচন্ড গরমের মধ্যে থাকে এবং এদের হয়ে যায়, মানে স্বভাবটা কি, আমাদের স্বভাবটা কি একটু উগ্র ধরনের। উগ্র বলতে বোঝাচ্ছি না যে মানে একেবারে মার ধর কাট কাট এরকম না। আমরা হচ্ছে একটু চঞ্চল বেশি। হ্যাঁ, আমাদের কাছে একটা থ্রিলিং, মজা লাগতেছে, এই জিনিসটা করে ফেলি। শীতকালীন এলাকার মানুষ কিন্তু এরকম না। বুঝতে পারতেছো? সো আইনটা মেনে চলে শীতকালীন এলাকার মানুষ, কারণ ভৌগোলিক ভাবে এইটা তাদের মাইন্ডসেট, এটা তাদের ঠিক করা। গ্রীষ্মকালীন এলাকার মানুষ কিন্তু এটা পারবে না। ঠিক আছে? তারা একটু হচ্ছে গিয়ে গরম স্বভাবের হয়, হ্যাঁ, গরম রক্তের হয়। তো সবকিছুর উপরই একদম নাগরিকদের আচার আচরণ থেকে শুরু করে আইন পর্যন্ত, রাষ্ট্রীয় কার্যকলাপ থেকে শুরু করে সরকার পর্যন্ত সবকিছুর উপরে কিসের প্রভাব থাকে? সবকিছুর উপরেই কিন্তু এগুলোর প্রভাব থাকে। ঠিক আছে? তার মধ্যে আবার নতুন যুক্ত হয় প্রাকৃতিক দুর্যোগ। যেই এলাকাতে হচ্ছে গিয়ে, যেই ভৌগোলিক ভাবে হচ্ছে ধরো ভৌগোলিক ভাবে কোন, যেমন নেপাল, নেপাল কি ল্যান্ডলক কান্ট্রি, নেপালে কি নাই, কোন সমুদ্র নাই, কোন সমুদ্রের সাথে কানেকশন নাই। তো সেই দেশটাকে কি করতে হবে? সমুদ্র পথে বাণিজ্য করার জন্য সমুদ্র আছে এমন একটা দেশের সাথে সম্পর্ক খুবই ভালো রাখতে হবে, না হলে তার সমুদ্র বাণিজ্য টিকবে না, তার দেশে খরচ অনেক বেড়ে যাবে। কিন্তু যেই দেশটাতে অনেক বেশি সমুদ্র আছে ওই দেশটা পর্যটন খাতে উন্নত হইতে পারে, সেই দেশটা হচ্ছে গিয়ে সমুদ্র বন্দর বানায় উন্নত হইতে পারে। সো অনেক অপরচুনিটিস থাকে। ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার যে ভূগোল হচ্ছে গিয়ে কেন পৌরনীতির জন্য গুরুত্বপূর্ণ? বুঝছো কিনা বলো? ভূগোল কেন পৌরনীতির জন্য গুরুত্বপূর্ণ তোমরা বুঝছো কিনা? তারপর স্লাইডে আমি একবার দেখাবো, তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। বলো। আচ্ছা, একজন বলছে 99%, আরেক পার্সেন্ট বুঝার দরকার নেই, আরেক পার্সেন্ট বুঝাবো না। আরেক পার্সেন্ট আমি নিজেই বুঝি না, আরেক পার্সেন্ট আমি নিজেই বুঝি না, বুঝা লাগবে না। ঠিক আছে? 99% খাতার মধ্যে লিখতে পারলে সেই সেই হবে। 99% বুঝলেই হবে, বাকিটুকু লাগবে না। যাক, মজা করলাম। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে পড়াই ফিরি, দেখি কি লিখছে। রাষ্ট্র ভূমির উপর গড়ে ওঠে এবং এর সমৃদ্ধি জমি ও খনিজ সম্পদের উপর নির্ভর করে। নদী, সমুদ্র, পাহাড়, প্রাকৃতিক পরিবেশ নাগরিক চরিত্র গঠনে প্রভাব ফেলে। তাই পৌরনীতি ও সুশাসনে ভূগোলের গুরুত্ব অপরিসীম। অলরেডি আমরা বুঝে গেছি যে কি বুঝাইতে চাইছে। ঠিক আছে? কারণ আমরা বলেছি যে নাগরিক আচরণের উপরও কিভাবে করে হচ্ছে গিয়ে এই ভৌগোলিক অবস্থা প্রভাব ফেলে। তো শেষ, পারস্পরিক ঘনিষ্ঠতা। ভূগোল আর্থিক ও প্রাকৃতিক সম্পদ, নগর, রাষ্ট্রের আয়তন নিয়ে আলোচনা করে। এটি রাষ্ট্রের মঙ্গল ও সমৃদ্ধির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, যা পৌরনীতি ও সুশাসন পাঠে প্রভাব ফেলে। ওই যে বললাম যে কোথায় রাজধানী হবে, কিভাবে করে রাষ্ট্রের স্ট্র্যাটেজি নির্ণয় করতে হবে। ঠিক আছে? সো ওকে, তারপরে দেখো রাষ্ট্রের কল্যাণ ও জাতীয় সমৃদ্ধি। ভূগোল যেমন হচ্ছে গিয়ে পৃথিবীর ভূমিরূপ সম্পর্কিত বিদ্যার পেছনের কারণ কি? মানুষ যেন পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারে সেটা নিশ্চিত করা। ভূগোল ভূমিকম্প নিয়ে কেন গবেষণা করছে? শুধুমাত্র ভূগোলের উন্নতির জন্য না,
মানুষ যেন ভূমিকম্প নিয়ে সচেতন হয়, পৃথিবীর কোন কোন অঞ্চল ভূমিকম্প প্রবণ এগুলো যেন বুঝতে পারে। সেই জন্য পৌরনীতির মূল উদ্দেশ্য কি? নাগরিক জীবনকে নিয়ন্ত্রণ করে মানুষের কল্যাণ সাধন করা। সো দুইটা জিনিস কি হইলো? দুইটা জিনিস একই হইলো। ওকে। জনজীবনে প্রভাব। ভৌগোলিক অবস্থান এবং পরিবেশ জনগোষ্ঠীর উপর প্রভাব ফেলে। যে অ্যারিস্টটল, জাবোদা, মন্টেস্কু, ইবনে খালদুন এগুলো মানুষের সাহসিকতা, ধৈর্য, বুদ্ধি এবং স্পৃহার উপর প্রভাব রাখে। একটু খেয়াল করলেই দেখতে পাবা, এই যে আমরা পাহাড়িদের নিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন কথা বলি না, যে এরা হচ্ছে গিয়ে এত উগ্র স্বভাবের হয়, এই হয় সেই হয়, ওই মানুষগুলো ভাই প্রচন্ড পরিশ্রমী। ওই মানুষগুলো কি প্রচন্ড পরিশ্রমী, এরা কাজকে ভালোবাসে, এরা কাজের মধ্যে থাকতে পছন্দ করে। এদেরকে এক প্লেট ভাত জোগানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়, যেটা তোমাকে আমাকে করতে হয় না। পাহাড়ি একটা শিশু হাতে হচ্ছে গিয়ে দা নিয়ে ঘুরে বেড়ায়, যে গাছ কাটবে, ওগুলো পরবর্তীতে তার বাবা মা যে গাছগুলো কাটবে সেগুলোর সাথে মিলিয়ে বিক্রি করলে কিছু টাকা বেশি আসবে। তোমাকে আমাকে ভাইয়া ওই কষ্ট করতে হয় না। সো ওদের আচার আচরণ আর তোমার আচার আচরণ কখনোই একরকম হবে না। সে অল্পতে রেগে যাবে, এই জিনিসটাই স্বাভাবিক। ধরো যেই অঞ্চলগুলোতে নিয়মিত বন্যা হয়, নিয়মিত নদী ভাঙন হয়, ওই এলাকার মানুষজন না মানে দেখবা যে অল্পতেই রেগে গেছে। তুমি ধরো যে একটা কথা বলছো, একটু মজা করে বলছো, সে হয়তো বুঝতে পারে না, সে রেগে যাবে। তোমার দায়িত্ব তাকে জিনিসটা বোঝানো। তুমিও তার সাথে রেগে গেলে চলবে না, কারণ তার কনটেক্সট আর তোমার কনটেক্সট এক না ভাইয়া। এই জিনিসটা সবসময় বোঝার চেষ্টা করবা। ওকে, এবার আমরা ভূগোলের সম্পর্ক, আচ্ছা আরো আছে জাতীয় পররাষ্ট্র নীতি নির্ধারণে। আমরা হচ্ছে ওই যে অলরেডি বলে ফেলছি যে তোমার দেশে যদি সমুদ্র থাকে তাইলে তোমার অর্থনীতির তুমি যে সিদ্ধান্ত নিবা সেটা নিবা একভাবে, যদি তোমার দেশে সমুদ্র না থাকে তাহলে তুমি নিবা আরেকভাবে। তোমার দেশের নিরাপত্তা তুমি কোন দিকগুলোতে বেশি দিবা ওইগুলোকে নির্ধারণ করে দেয় ভূগোল, নির্ধারণ করে দেয়। সো এই জিনিসটাও বুঝে যাবা। তারপরে জাতীয়তাবাদ এবং জাতীয় রাষ্ট্রের বিকাশ। জাতীয়তাবাদী চেতনার প্রসারে কি করে? জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটে। রাষ্ট্রের বিকাশে ভৌগোলিক অবস্থান এবং পরিবেশের গুরুত্ব অপরিসীম। 4টা দিলেই হয়েছে, 5 নাম্বারটা না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা 4টা দিলেই হবে, ঘ নাম্বারের প্রশ্নে 4টা দিলেই হবে। এবং মনে রাখো এই যে ভূগোল, তারপরে কি পড়াইলাম? ন্যায় নীতি। এইখানে 4টা সাবজেক্ট গুরুত্বপূর্ণ। ভূগোলের সাথে পৌরনীতির সম্পর্ক, ন্যায় নীতির সাথে পৌরনীতির সম্পর্ক, ইতিহাস ইতিহাসের সাথে ন্যায় নীতির সম্পর্ক, আর রাষ্ট্রবিজ্ঞানের সাথে ন্যায় নীতির সম্পর্ক। এই 4টা জিনিস হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। সো এই 4টাতে যেন কোন রকমের মিস না হয়। বৈসাদৃশ্য দেখো, বৈসাদৃশ্য হচ্ছে পৌরনীতি ও সুশাসনেরই কি বিশ্লেষণ ধর্মী, কিন্তু ভূগোলের অধ্যয়ন পদ্ধতি কি গাণিতিক এবং ঐতিহাসিক। ভূগোলের এই পদ্ধতি কি গাণিতিক, ঐতিহাসিক এবং একই সাথে কি বৈজ্ঞানিক। আরো একটা জিনিস লিখতে পারো, ভূগোলের পড়াশোনার পদ্ধতি কি বৈজ্ঞানিক। ভূগোল বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে কাজ করে। ঠিক আছে। বিষয়বস্তুগত পার্থক্য, ভূপ্রকৃতিগত বিষয় যেমন এই যে ভূমি, সৌরজগৎ, খনিজ, এই বিষয়গুলো পৌরনীতির আলোচ্য নয়। নাগরিকত্ব, অধিকার, সংবিধান এগুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। সো আলোচ্য বিষয় কি আছে? পার্থক্য আছে। তারপর দেখো পৌরনীতি ও সুশাসনের সাথে জনসংখ্যা এবং উন্নয়ন চর্চার সম্পর্ক। জনসংখ্যা এবং উন্নয়ন চর্চা। দেখো একটা দেশের ভালো মন্দ নির্ভর করে কিসের উপর? একটা দেশের ভালো মন্দ নির্ভর করে সেই দেশের জনগণের উপর। একটা দেশের ভালো মন্দ নির্ভর করে সেই দেশের জনগণের উপর। এখন এই যে একটা দেশের ভালো মন্দ নির্ভর করতেছে ওই দেশের জনগণের উপর, ওই দেশের জনগণকে তাহলে কি হইতে হয়? ওই দেশের জনগণকে হইতে হয় দক্ষ, ওই দেশের জনগণকে হইতে হয় আত্মনির্ভরশীল, ওই দেশের জনগণকে হইতে হয় আত্মনির্ভরশীল, ওই দেশের জনগণকে হইতে হয় সুনাগরিক। এই সবগুলি গুণই কি হবে? এই সবগুলি গুণই হচ্ছে গিয়ে দরকার। এই সবগুলো গুণই কি? এই সবগুলো গুণই দরকার। একটা জিনিস চিন্তা করো, এই যে জনগণ, সেই জনগণ যদি বেশি হয়, সেই জনগণ যদি বেশি হয় তাহলেও সমস্যা, আবার জনগণ যদি কম হয় তাহলেও সমস্যা। একটা তত্ত্ব আছে, ডালটন সাহেবের একটা তত্ত্ব আছে, যারা ইকোনমিক্স পড়বা তারা পাবা, ইকোনমিক্স সেকেন্ড পেপারে পাবা। কাম্য জনসংখ্যা তত্ত্ব। কোন তত্ত্ব? কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য জনসংখ্যা তত্ত্ব, এই তত্ত্বটা পাবা, কাম্য জনসংখ্যা তত্ত্ব। আবার পাবা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব পাবা।
ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব পাবা। ম্যালথাস তার জনসংখ্যা তত্ত্বে বলছে যে প্রতি 25 বছরে জনসংখ্যা বাড়বে হচ্ছে গিয়ে জ্যামিতিক হারে, মানে এই যে 1 2 4 8 এইভাবে করে বাড়বে, আর খাদ্য উৎপাদন বাড়বে হচ্ছে গাণিতিক হারে, যেমন 1 2 3 4 এইভাবে। অর্থাৎ জনগণটা বাড়বে অনেক বেশি, খাদ্য উৎপাদনটা বাড়বে অনেক কম। তাহলে দেখো এই যে জনগণের উপর নির্ভর করতেছে একটা দেশের ভালো মন্দ, জনসংখ্যা ও উন্নয়ন চর্চা বা পপুলেশন স্টাডিজ কোন জিনিসটা নিয়ে কথা বলে? কথা বলে হচ্ছে এই যে আমার দেশের জনসংখ্যা, সেই জনসংখ্যা আমার দেশের উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারতেছে, আমাদের দেশে কি রাখতেছে, কতটা ভূমিকা রাখতে পারতেছে। আমার দেশের জনগণ যদি দক্ষ না হয়, আমার দেশের জনগণ যদি দক্ষ না হয়, তাহলে আমার দেশে তারা কোনো কন্ট্রিবিউট করতে পারবে না, বরং তারা আমার দেশের জন্য কি হবে, তারা আমার দেশের জন্য বোঝা হবে। এই জন্য আমার দেশের জনগণকে আমি স্কিলড হিসেবে গড়ে তোলার চেষ্টা করি বা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। সো চিন্তা করো, এই যে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করি, এটা যদি আমি করতে না পারি তাহলে তারা আমাদের জন্য বোঝা। তাহলে আমাকে এইটাও বুঝতে হবে যে আমার দেশে জনসংখ্যা বাড়তেছে না কমতেছে, রাইট? এটা যদি তুমি না বুঝো তাহলে কত মানুষ তোমার দেশের জন্য দরকার এই জিনিসটা তুমি বুঝবা কেমনে? এই জিনিসটা বুঝার কোনো ওয়ে নাই। সো এই জন্য আমাকে জনসংখ্যা নিয়ে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। সেই জনসংখ্যা আমার দেশের মধ্যে কিভাবে কাজে লাগানো যায়, দেশের কোন সেক্টরে কাজে লাগানো যায়, এই জিনিসগুলো নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে। আমার দেশের মানুষ কোন খাতে দক্ষ, সব দেশের মানুষ সব খাতে তো দক্ষ হয় না, তো আমাদের দেশের মানুষ কোন খাতে দক্ষ ওইটাও খুঁজে বের করতে হবে। এবং সবগুলো নির্ভর করে হচ্ছে গিয়ে জনসংখ্যার উপর। জনসংখ্যা যদি আমি অধ্যয়ন না করি তাহলে আমি বুঝবো কেমনে যে কখন হচ্ছে গিয়ে আমার জনসংখ্যাটা নিয়ন্ত্রণ করতে হবে, আমার পরিবার পরিকল্পনা কর্মসূচি কোন কোন জায়গায়। কারণ সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় কি জন্মগ্রহণের হার সমান বা জন্মহার সমান? বলতো, বাংলাদেশে জন্মহার হচ্ছে গিয়ে কোন কোন সমাজে বেশি হয় বা কোন কোন জায়গায় বেশি হয়? দেখি পারো কিনা কেউ। বাংলাদেশের জনসংখ্যা কোন কোন জায়গায়, মানে জন্মহারটা, জনসংখ্যা বলতে বোঝাচ্ছি জন্মহারটা কোন কোন এলাকায় বেশি হয়? আচ্ছা, এই যে অনেকে তোমরা বলতেছো, নিশাদ বলতেছো, তাসমিম বলতেছো, সুমাইয়া বলতেছো যে গ্রাম্য এলাকায়, তানজিলা বলতেছো, মারুফা বলতেছো যে গ্রাম্য এলাকায়। ওকে, দেখো এই যে গ্রাম্য এলাকায় মানুষের জনসংখ্যা যে করে, একজন বলছে পার্বত্য এলাকায়, না পার্বত্য এলাকায়ও ততটা না, হ্যাঁ পার্বত্য এলাকায়ও ততটা না, এখন কমে আসছে। একটা সময় ছিল অনেক, বাট এখন কমে আসছে, কারণ পার্বত্য এলাকায়ও বাংলাদেশে অনেকগুলো এনজিও কাজ করতেছে, তাদেরকে বোঝাচ্ছে। এবং একই সাথে তাদের মানে তুমি যখন হচ্ছে গিয়ে 5টা বা 6টা সন্তানকে হচ্ছে গিয়ে জন্ম দিবা, তখন তো তোমার তাদেরকে খাওয়ানোর জন্য একটা এক্সট্রা টাকার প্রয়োজন আছে। সো ওই রকমের আর্থিক অবস্থা পার্বত্য চট্টগ্রামের অনেকেরই নাই। সো তুমি যাদেরকে মেইন করতেছো তারা সাধারণত ওই যে এরকম না, মানে এরকম না বলতে বোঝাচ্ছি যে মানে তাদের মধ্যে জন্মহার এতটা বেশি না। জন্মহার বেশি হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, যেমন কুড়িগ্রাম, কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চল, তারপরে ধরো সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল, এই রকম অঞ্চলগুলোতে হচ্ছে গিয়ে তোমার জন্মগ্রহণের হার অত্যন্ত বেশি। এবং একই সাথে যেখানে ধর্মীয় প্রভাব অনেক, কারণ ইসলাম ধর্মে সাধারণত আমাদেরকে এই রকমের কোনো দিক নির্দেশনা দেয় না যে আমরা হচ্ছে গিয়ে মানে জন্মহার নিয়ন্ত্রণ করব বা এইরকম কোনো দিক নির্দেশনা সরাসরি নেই। সো অনেকে হচ্ছে গিয়ে এটা মনে করে কি করে, তোমার তাদের সন্তান হচ্ছে গিয়ে বেশি থাকে। সো চিন্তা করো যে এইভাবে কখনো হচ্ছে গিয়ে তোমার হয় না। তারপর হচ্ছে এই যে রিসাতাও বলেছে গ্রাম, হ্যাঁ সো গ্রামে। তাহলে চিন্তা করো যে এই যে আমরা এই জিনিসটা কেমনে বুঝলাম, জনসংখ্যা নিয়ে অধ্যয়ন করেছি বলে বুঝেছি। তাহলে আমাকে এইটাও দেখতে হবে যে ওই সব জায়গাতে কেন জনসংখ্যার হার হচ্ছে গিয়ে বেশি বা জন্মহার হচ্ছে বেশি। সো ওই সব জায়গায় তাহলে আমার জন্মহার কেন বেশি এবং জন্মহার কমাইতে কি কি করব, এগুলো নিয়ে আমাকে কি করতে হয়, এগুলো নিয়ে আমাদের কথা বলতে হয়। সো বুঝতেই পারতেছো। ওকে, দেখো তাইলে হচ্ছে কি আমরা বুঝে গেলাম যে জনসংখ্যা নিয়ে অধ্যয়ন করা কেন জরুরি। কারণ জনসংখ্যা যদি বাড়ে, একটা দেশের জনসংখ্যা যদি অনেক বেশি বাড়ে, সেই দেশের কি হবে, সেই দেশের জনসংখ্যা যত বাড়বে, জনসংখ্যা যত বাড়বে
ও, জনসংখ্যা যত বাড়বে, জনসংখ্যা বাড়লো, জনসংখ্যা বাড়লে কি হবে? খাদ্যের চাহিদা, খাদ্যের চাহিদা বাড়বে। তাহলে তখন খাদ্য নিরাপত্তা কি হবে? খাদ্য নিরাপত্তা কমবে। জনসংখ্যা বাড়বে, সাথে সাথে খাদ্যের চাহিদা বাড়বে, খাদ্যের চাহিদা বাড়বে, সাথে সাথে খাদ্য নিরাপত্তা কমে যাবে। খাদ্য নিরাপত্তা কেন কমে যাবে? কারণ কারণ আমি হচ্ছে এই যে মানুষকে, এত মানুষের খাদ্যের চাহিদা, এটার যোগান তো আমি দিতে পারবো না, আমার দেশে তো এত পরিমাণে ভূমি নাই। এবং একই সাথে দেশগুলোতে যখন প্রাকৃতিক দুর্যোগ হবে, কিংবা একটা দেশে তো সকল বছর উৎপাদন সমান থাকবে না, তো ওই বছরে তাহলে আমি কেমনে করে হচ্ছে গিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব? এই জন্য আমার জনসংখ্যা অধ্যয়ন অত্যন্ত জরুরি। এবং জনগণ জনগণ কখন হচ্ছে গিয়ে চুরি করে, জনগণ কখন হচ্ছে গিয়ে তোমার সহিংস আচরণ করে? যখন তার আর্থিক অবস্থা খারাপ হয়। আর একটা দেশে যদি সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হয়, জনসংখ্যার তুলনায় যদি সম্পদ জনসংখ্যার তুলনায় যদি সম্পদ কম হয়, তাহলে ওই দেশে কি হবে? ওই দেশে তীব্র মাত্রায় হচ্ছে গিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বিরাজ করবে। সে হচ্ছে গিয়ে চাবে কি, সে যখন তখন হচ্ছে গিয়ে তোমার এই যে মিছিল হয় এত, তারপরে হচ্ছে গিয়ে তোমার যারা খেতে পারছে না ঠিক মতো, হ্যাঁ, তারা কিন্তু তোমার এক ধরনের নিজেদের মনের ভিতরে কি ক্ষোভ পুষে রাখে, এবং ওইটাই কিন্তু বিভিন্ন সময় দেখা যায়, হ্যাঁ, যখন কেউ সহিংস আচরণ করে। সো জনগণ বা জনসংখ্যা অধ্যয়ন এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে দেখো, হ্যাঁ, এই যে জনসংখ্যা, দেখো উভয় রাষ্ট্র উভয় কি করে? রাষ্ট্রের জনগণ তাদের আচরণ, সমস্যা এবং জনসংখ্যার হ্রাস বৃদ্ধি ও তার সমাধান নিয়ে আলোচনা করে। পরিণীতি ও সুশাসনের শেষের অধ্যায় দ্বিতীয় পত্রের কি? নাগরিক জীবনের সমস্যা, সমস্যাগুলো কেমনে তৈরি হয়? এই যানজট, যানজট কেন তৈরি হয়েছে? নাগরিক জীবনের এখন অন্যতম সমস্যা যানজট। যানজট কেন তৈরি হয়েছে? জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এই যে তোমার অতিরিক্ত বিল্ডিং তৈরি হচ্ছে, কোন রকমের কোন নিয়ম নীতি নাই, বিল্ডিং তৈরি হইতেই আছে হইতেই আছে। কারো এই চিন্তা নাই যে একটা ভূমিকম্প যদি হয় তাহলে আমরা কেউ বাঁচবো না। ঢাকা শহরে একটা 8 মাত্রার ভূমিকম্প হইলে যতজন না মারা যাবে হচ্ছে গিয়ে তোমার বিল্ডিং চাপা পড়ে, তার চেয়ে বেশি মানুষ মারা যাবে। তাদেরকে উদ্ধার করতে কেউ যাইতে পারবে না। এই জন্য তাদেরকে উদ্ধার করতে তুমি যাবা কোন দিক দিয়ে? রাস্তাটা কই? কেউ এক চুল ছাড়তে চায় না, কেউ এক চুল ছাড়তে চায় না। বিশ্বাস করো, রক্ত দেওয়ার মতো কেউ থাকবে না। ঢাকা শহরে যদি 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হয়, রক্ত দেওয়ার মতো কেউ থাকবে না। দেখো, পারস্পরিক সম্পর্ক কি নিবিড় কেন? কারণ উভয়ই হচ্ছে রাষ্ট্রের সমস্যা, জনগণের বিভিন্ন সমস্যা, তার সমাধান, এগুলো নিয়ে আলোচনা করতেছে। অভিন্ন লক্ষ্য, দুইজনেরই লক্ষ্য কি? নাগরিকদের জীবনমানের উন্নয়ন, নাগরিকদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন। দুইজনের লক্ষ্যই কি? সেম। পরিণীত সুশাসনও চায় জনগণের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন হোক। আর সেই উন্নয়নটা কিভাবে হবে? জনসংখ্যা নিয়ন্ত্রণে রেখে কিভাবে তাকে দক্ষ করে তোলা যায় তার মাধ্যমে। তাহলে হচ্ছে গিয়ে দুইটা সেম, পরস্পর পরিপূরক। এটা অলরেডি বুঝে গেছো যে একটা আরেকটার উপর গভীরভাবে নির্ভরশীল। সো আর বুঝা লাগতেছে না। জাস্ট যদি ওই যে আগে যে কথাগুলো বলেছি এগুলো যদি বুঝতে পারো, তুমি কি এগুলোর অ্যান্সার করতে পারবে একদম পানির মতো সহজ। এই জন্যই আমি তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড। হ্যাঁ, এইভাবে পড়লে পরিণতি কঠিন লাগবে না। কিন্তু যদি খালি বই নিয়ে তুমি জানোই না জনসংখ্যা উন্নয়ন চর্চায় কি পড়ানো হয়, ওইটা না জেনে যদি খালি পড়তেই থাকো, কোনো লাভ নেই ভাইয়া। দিন শেষে বিশ্বাস করো, দিন শেষে কোনো লাভ নাই। সো পরিণীতি ও সুশাসনের সাথে প্রত্যেকটা বিষয় তুমি যখন পড়বা, তখন ওই সাবজেক্টটার ব্যাকগ্রাউন্ডটা আগে একটু জেনে নিবা। এই যে ক্লাসের মধ্যে পড়াচ্ছি না, ওটা একটু দেখে নিবা, দেখবা যে তোমার জন্য অনেক সোজা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো বৈসাদৃশ্যগুলা কি? পরিণীতি ও সুশাসন এবং জনসংখ্যা এবং উন্নয়ন চর্চার মধ্যে বিষয়বস্তু এবং পরিধিতে কি আছে? বিষয়বস্তু এবং পরিধিতে পার্থক্য আছে। জনসংখ্যা উন্নয়ন চর্চার পরিধি কি? পরিণীতি ও সুশাসনের তুলনায় অনেক বিস্তৃত। কেন পরিণীতি ও সুশাসনের তুলনায় অনেক বিস্তৃত? কারণ জনসংখ্যা উন্নয়ন চর্চা জনগণের সমস্যা, সেগুলো সমাধানের উপায়, জনসংখ্যা সংক্রান্ত সমস্যা কেন তৈরি হলো,
জনসংখ্যা সমস্যার অতীত কি, বর্তমান কি, ভবিষ্যৎ কি? 40 বছর আগে জনসংখ্যা যে কম ছিল সেই সময়টা কেমন ছিল, সেই সময়ের অর্থ ব্যবস্থা কেমন ছিল, সেই সময়ের মানুষের মাথাপিছু আয় কত ছিল, সেই সময়ের অর্থনীতি কেমন ছিল, এই সকল বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু পৌরনীতি সকল বিষয় হচ্ছে কি আলোকপাত করে না। সে সুনাগরিকদের বাহ্যিক আচরণ সংক্রান্ত, সুনাগরিক সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে। ওকে, উৎপত্তিগত পার্থক্য। মানুষের সামাজিক ও নাগরিক জীবনের শুরুতে পৌরনীতি ও সুশাসনের কি ঘটে? উদ্ভব ঘটে। জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্টি হওয়া জটিল সমস্যার সমাধানের প্রয়োজনেই জন্ম নেয় কি জনসংখ্যা ও উন্নয়ন চর্চা। তাহলে দেখো, তোমার মানুষের সামাজিক এবং নাগরিক জীবনের শুরুতেই হচ্ছে পৌরনীতির উদ্ভব হয়েছিল। যখন পৃথিবীর জনসংখ্যা ধীরে ধীরে বাড়ছে, তখন একই সাথে যেমন পৌরনীতির বিভিন্ন আইন তৈরি হয়েছে তাদের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য, আবার একই সাথে অনেকগুলো যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা সমাধানের জন্য তৈরি হয়ে গেছে জনসংখ্যা এবং উন্নয়ন চর্চা। বুঝতে পারছো মিলটা কোন জায়গায়? ওকে, তারপর দেখো পদ্ধতিগত পার্থক্য। পৌরনীতি ও সুশাসন কি অনুসন্ধানমূলক, তত্ত্বমূলক। জনসংখ্যা উন্নয়ন চর্চা কি গাণিতিক বিশ্লেষণ ধর্মী। কারণ জনসংখ্যা উন্নয়ন চর্চায় কি বের করা হয়? স্থূল জন্মহার, মৃত্যু হার, তারপরে হচ্ছে কি জনসংখ্যার ঘনত্ব, তারপরে বের করা হয় অভিবাসন হার। এগুলো সব ইকোনমিক্সে যারা পড়ো তারা হচ্ছে গিয়ে দেখবা সেকেন্ড পেপারে এগুলাই আসবে। অভিবাসন হার কত, মাইগ্রেশন রেট। হ্যাঁ, যারা অভিবাসন মানে বোঝো না এখনই প্রশ্ন করবা যে অভিবাসন কি। অভিবাসন হচ্ছে তোমার দেশ থেকে যদি তুমি অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্য যাও তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অভিবাসন। আর একজন বলছো তত্ত্ব কি, তত্ত্ব হচ্ছে কি, এটা গতকালও বলছি, তত্ত্ব হচ্ছে কি একটা থিওরি কিংবা তত্ত্ব হচ্ছে তোমার কোনো একটা বিষয় সম্পর্কে প্রাপ্ত জ্ঞান বা প্রাপ্ত একটা জেনারেল নিয়ম বা সাধারণ নিয়ম যে জিনিসটা হয় ওটা তখন তত্ত্ব হিসেবে ধরা পড়ে। বুঝছো? না বুঝলে আরেকবার বলি, আমাদের সমাজে যারা হচ্ছে গিয়ে তোমার দরিদ্র তারাই বেশি অপরাধের সাথে যুক্ত। কোন ধরনের অপরাধ বুঝে নিও আগে। যারা ধনী তারাও অপরাধের সাথে যুক্ত, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু তারা অপরাধ করে না। চুরি করতে নিশ্চয়ই হচ্ছে গিয়ে গুলশান বরণীর ওই ছেলেটা যায় না। চুরি করতে কারা যায়? চুরি করতে তারা বেছে নেয়। হ্যাঁ, অপরাধের মূল হোতা কিন্তু তারা। অপরাধের মূল হোতা কে? অপরাধের মূল হোতা কিন্তু তারা, কিন্তু অপরাধটা করে কে? অপরাধটা করে হচ্ছে গিয়ে ওই যে ধরো যে ঢাকা শহরে যারা একটু বস্তি এলাকায় থাকে, একটু গরিব, তাদেরকে বেছে নেয়। কারণ তারা হচ্ছে গিয়ে তোমার পেটের দায়ে কাজগুলো করে। এখন তাহলে তুমি এখন বুঝো এই যে একটা আমি ট্রেন্ড বললাম, এটা আমি কেমনে পাইছি? কারণ বিভিন্ন বলছে যে ইনকাম লেভেলের সাথে অপরাধ প্রবণতার একটা সম্পর্ক আছে। তাহলে এটা কি? এটা একটা তত্ত্ব। কারণ কি একটা প্যাটার্ন, একটা জেনারেল কথা যেটা চলে আসতেছে এবং এটা গবেষণার মাধ্যমে পাইছে। প্যাটার্ন আমি বলে দিলেই তো হবে না। তোমার কালকে সকালে ওইটা মনে হইছে সূর্যটা মনে হয় তুমি হাঁটার সাথে সাথে ঘুরে, এই জন্য তুমি বলে দিলা যে এটা একটা তত্ত্ব হবে না। এটাকে তোমাকে বৈজ্ঞানিক জ্ঞান দ্বারা, গবেষণা দ্বারা প্রমাণ করে দিতে হবে, তখন এটা হবে তত্ত্ব। ওকে, তারপর হচ্ছে যে পৌরনীতি ও সুশাসন আদর্শনিষ্ঠ, বিমূর্ত। কালকেও আমরা পড়ছি বিমূর্ত, এটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না। জনসংখ্যা উন্নয়ন চর্চা হচ্ছে মূর্ত, দেখা যায়, ছোঁয়া যায়। কারণ কি? ওই যে আমি এটাকে হচ্ছে গিয়ে তোমার যখন বলতেছি, যে জন্মহার 30%, তখন তুমি বুঝবা যে এখন জন্মহার অত্যন্ত বেড়ে গেছে। যখন বলবো 2%, বুঝবো অত্যন্ত কমে গেছে। কিন্তু পরিণতি বিষয়টা এমন না, ওটা অনুভব করার বিষয়। ওকে, দেখো এবার আসো পৌরনীতি ও সুশাসনের সাথে মানবাধিকার এবং জেন্ডার স্টাডিজ এর সম্পর্ক। একটাই বেশি হয়ে গেছে, দাঁড়াও। ওকে, দেখো পৌরনীতি ও সুশাসনের সাথে জেন্ডার স্টাডিজ এর সম্পর্ক বা মানবাধিকারের সম্পর্ক। 1948 সালে 10ই ডিসেম্বর, 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘে মানবাধিকার যে ঘোষণাপত্র, সেই মানবাধিকারের ঘোষণাপত্রটা কি হয়? মানবাধিকারের ঘোষণাপত্রটা গৃহীত হয়। সেই মানবাধিকারের ঘোষণাপত্রে কিন্তু স্ত্রী নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার, এবং একই সাথে মানবাধিকার মানে কি? মানবাধিকার মানে হচ্ছে তোমার সমাজে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য, বা তোমার সমাজে সুষ্ঠুভাবে হচ্ছে গিয়ে নিজের যে প্রতিভাগুলো আছে সেগুলো প্রকাশ করার জন্য
যা যা করা প্রয়োজন, যা যা করা প্রয়োজন, এই সবকিছুই কি? সবকিছুই মানবাধিকার। এক কথায় তো মানবাধিকার মানে মানুষের অধিকার। তো মানুষের কোন ধরনের অধিকার? যেগুলো তার জীবনযাপনের জন্য বা তার মৌলিক যে জ্ঞানগুলো আছে সেগুলো বিকশিত হওয়ার জন্য প্রয়োজন। তাইলে এবার আসো, 1948 সালে 10 ডিসেম্বর জাতিসংঘ হচ্ছে গিয়ে মানবাধিকারের ঘোষণাপত্র হইছে, মানবাধিকারের ঘোষণাপত্র হইছে। এবার আমাকে বলো, এই যে আমরা জেন্ডার বললাম, মানবাধিকারের ঘোষণাপত্র হইছে, আমরা দুইটা শব্দ জানি, একটা হচ্ছে জেন্ডার আর একটা হচ্ছে সেক্স। একটা হচ্ছে জেন্ডার, একটা হচ্ছে সেক্স। এখন আসো, জেন্ডার আর সেক্স দুইটা বিষয় কি এক? যখন আমি সেক্স বলি তখন আমি দুই ধরনের বিষয় দিই, একটা হচ্ছে ফিমেল আর একটা দেই হচ্ছে মেল। একটা দেই হচ্ছে ফিমেল আর একটা দেই হচ্ছে মেল। তাহলে দেখো, জেন্ডারের মধ্যে আমি দুইটা দেই, একটা হচ্ছে ফিমেল আর একটা দেই হচ্ছে মেল। তাহলে এখন আমাকে চিন্তা করো, সেক্সের মধ্যে আমি দুইটা দেই, একটা ফিমেল একটা মেল। এখন এই দুইটা জিনিস কি এক? সেক্স জিনিসটা হচ্ছে গিয়ে তোমার বায়োলজিক্যাল বিষয়। সেক্স জিনিসটা কি? তোমার বায়োলজিক্যাল বিষয়, যেটা হচ্ছে গিয়ে তোমার জৈবিকভাবে সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত। এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার আমার পরিবর্তনের কোনো সুযোগ নাই, কিংবা তোমার আমার এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। তোমরা যখন ফর্ম পূরণ করো, তোমরা যে ওই যে বিভিন্ন এই শিখরো যে অ্যাপে ঢুকছো, কিংবা তোমরা যে ওই যে বোর্ডের ফর্ম ফিল আপ করো, এখানে সেক্স থাকে না, লেখা থাকে না মেল ফিমেল? পূরণ করো না? জানাও তো পূরণ করো কিনা? জানো, দ্রুত জানো, দ্রুত। ইম্পর্টেন্ট আলোচনা, মনোযোগ দিয়ে শুনবা, সারা জীবন কাজে লাগবে। বলো। আচ্ছা, সবাই হচ্ছে গিয়ে পূরণ করছো। তাইলে এবার আমাকে বলো, সেক্স মানে যদি মেল আর ফিমেল হয়, তাহলে জেন্ডার মানে কি? সেক্স মানে যদি মেল আর ফিমেল হয়, তাহলে জেন্ডার মানে কি? বলো। একটু চিন্তা ভাবনা করে দ্রুত বলে ফেলো যে জেন্ডার মানে কি। সেক্স মানে মেল অথবা ফিমেল, তুমি ছেলে অথবা মেয়ে, তাহলে জেন্ডার মানে কি? এই যে দেখো, মায়ের খাবা তোমরা, তোমরা হচ্ছে গিয়ে বাংলা কেন করতেছো? আমি কি তোমাদেরকে বাংলা করতে বলছি? আমি যেমন বললাম যে সেক্স মানে এই দুইটা বিষয়কে বোঝায়, মানুষের শারীরবৃত্তীয় জৈবিক। তাহলে জেন্ডার মানে কি? অনেকে বলতো জেন্ডার মানে একই, জেন্ডার মানে এক না ভাইয়া। এই জায়গাটাতেই তো সমস্যা, এই জায়গাটাই তো আমরা বুঝি না। আচ্ছা, থাকো, আমি বুঝাই। জেন্ডার আর সেক্স এক না। দেখো, সেক্সটা কি বলছি? সেক্সটা বলছি আমাদের সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত, সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত আমাদের যে জৈবিক বৈশিষ্ট্য, সেইটা হচ্ছে গিয়ে সেক্স। সেই অনুসারে তুমি ছেলে বা মেয়ে। কিন্তু জেন্ডার হচ্ছে সামাজিকভাবে তৈরিকৃত একটা ট্যাবু বা সামাজিকভাবে তৈরিকৃত একটা প্রথা। বুঝতে পারছো? জেন্ডার হচ্ছে সামাজিকভাবে তৈরিকৃত একটা প্রথা। যেমন রান্না বান্না করা, আমাদের সমাজে বলতেছে রান্না বান্না করা এটা মেয়েদের কাজ, এইটা হচ্ছে জেন্ডার। আমাদের সমাজে বলতেছে অফিসে যে চাকরি করা এটা মূলত ছেলেদের কাজ, এটা হচ্ছে জেন্ডার। কারণ তুমি সেক্সকে ডিফাইন করতেছো এখানে। সেক্স আমাকে বলতেছে শুধু ছেলে বা মেয়ে, আমি একটা ছেলে বা আমি একটা মেয়ে, কিন্তু সামাজিকভাবে আমার যে রোলস, আমার যে রেসপন্সিবিলিটিস, কিংবা আমার কি করা উচিত কি করা উচিত না, এইটা যখন সমাজ আমাকে নির্ধারণ করে দেয়, তখন এটা কিসের রূপ নেয়? তখন এটাই জেন্ডারের রূপ নেয়। তখন এটা কিসের রূপ নেয়? তখন এটা জেন্ডারের রূপ নেয়। তাহলে বুঝো এবার। তাইলে চিন্তা করো, এই যে তোমার ঘরের কাজবাজ কিংবা সন্তান লালন পালন মেয়েদের করতে হবে, জেন্ডার। তোমার হচ্ছে গিয়ে আমাদের সমাজে এমন যতগুলো রোল আছে যেগুলো হচ্ছে গিয়ে সমাজ বলতেছে যে এটা পুরুষের কাজ, এটা মহিলার কাজ, তখনই ওইখানে আলোচনা কি তৈরি হবে? সেক্স থেকে জেন্ডারে চলে যাবে। তখন আর আলোচনা সেক্সের মধ্যে নাই, তখন আলোচনা চলে গেছে কিসের মধ্যে? জেন্ডারের মধ্যে। এইবার বলো বুঝতে পারছো কিনা?
সেক্স হচ্ছে গিয়ে শারীরবৃত্তীয় সৃষ্টিকর্তা প্রদত্ত, জেন্ডার হচ্ছে সমাজ কর্তৃক সৃষ্ট, সমাজ তোমাকে ডিফাইন করে দিছে। সৃষ্টিকর্তা কোথাও লিখে পাঠাইছে যে মানে ওই বাড়ির মধ্যে রান্না বান্নার দায়িত্ব হচ্ছে গিয়ে ইয়ের মহিলার? কোথাও লেখা আছে? কোন ধর্মগ্রন্থে বা কোথাও লিখছে? কোথাও লিখে নাই। ঠিক আছে, সবাই বলতেছো ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার নাও হয়, যদি কখনো মনে হয় যে ক্লিয়ার না, একটু হচ্ছে জাস্ট নিজে নিজে আরেকবার চেষ্টা করবা বোঝার যে ভাইয়া কি জিনিসটা বললো। আর কখনো হচ্ছে মানে আমি যখন পড়াবো, আমি হচ্ছে তোমাদেরকে বাইরের অনেক কথা বলি যাতে করে তোমরা বিষয়গুলো গল্পের মাধ্যমে সহজভাবে বোঝো। তো কোনো জিনিসকে হচ্ছে গিয়ে অন্যদিকে ডাইভার্ট করার কোনো চেষ্টা করবে না, কারণ তোমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে আমার কোনো লাভ নেই। আবার তোমরা যদি হচ্ছে একটা কথার ভিন্ন মিনিং ধরো, ভিন্ন মিনিং ধরে কথায় কোনো কষ্ট পাও, তাইলেও হচ্ছে গিয়ে না আমার কোনো লস নাই বা আমার কোনো ক্ষতি হবে না, ওইটার দায় তোমার নিজের। তো এই জন্য বলতেছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে যে আমরা তাহলে কি নিয়ে আলোচনা করি। এইখানে জেন্ডার নিয়ে আমরা আলোচনা করি মূলত এই জন্য যে সেক্স নিয়ে পৃথিবীতে আলোচনা হওয়ার দরকার নাই, ওটা সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত, ওটা তুমি চাইলেও চেঞ্জ করতে পারবা না। কিন্তু জেন্ডার এই জিনিসটা চেঞ্জ করার সুযোগ আছে। আমাদের সমাজে যত রকমের বৈষম্য আছে নারী পুরুষের মধ্যে, এই সব বৈষম্য তৈরি করে হচ্ছে গিয়ে জেন্ডার, সেক্স না। এই সব বৈষম্য তৈরি করে কে? জেন্ডার। কারণ তুমি তোমার ছেলে বা পরিবারে আগে ছেলে সন্তানদের ভালো মতো পড়াশোনা করাইতো যে তাদের চাকরি করতে হবে, কিন্তু মেয়েকে বিয়ে দিয়ে দিব। এর কারণ কি? এর কারণ সমাজ তখন বলতেছিল মেয়েকে পড়াশোনা করায় লাভ নাই, তার মানে সে হচ্ছে ঘরের কাজ করবে। তো ঘরের কাজ করানোর জন্য তো পড়াশোনা শেখার দরকার নেই। তখন বাবা মা চিন্তা করতো তাহলে আমি পড়াশোনা কেন শেখাবো। সো তখন হচ্ছে গিয়ে তোমার এটা জেন্ডার বা সমাজে এখনো যত ধরনের ডিসক্রিমিনেশন আছে, যত ধরনের বৈষম্য আছে, তার পুরোটাই জেন্ডার স্টাডিজ আলোচনা করে। ক্লিয়ার কিনা বলো? একদম ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার কিনা বলো। বলো বলো দ্রুত, ক্লিয়ার হলে আমরা অন্য টপিকে চলে যাব। আচ্ছা, সবাই বলতেছো ক্লিয়ার, তাহলে এবার আসো আমাদের সমাজে তাহলে জেন্ডার স্টাডিজ নিয়ে আমরা কেন আলোচনা করি। মানবাধিকারের মধ্যে কেন জেন্ডার স্টাডিজ আসলো? কারণ এই যে মানুষের যে মানসিক বিকাশ, সেইটা পূর্ণাঙ্গভাবে হওয়ার জন্য প্রয়োজন দেশের সকল নারী পুরুষ স্ত্রী নির্বিশেষে সকলের সমান অধিকার এবং সকলের সমান মর্যাদা, এবং জেন্ডার এই মর্যাদাটাকে কি করতে পারে? সকলের কাছে দিতে পারে। জেন্ডার এই মর্যাদাটা সকলের কাছে দিতে পারে। তাহলে জেন্ডার স্টাডিজ এই জন্যই প্রয়োজন, কারণ সমাজের নারীদেরকে পিছিয়ে ফেলে বা সমাজের নারীদেরকে দূরে রেখে তুমি কোনো উন্নয়ন কর্মকাণ্ড করে তোমার রাষ্ট্রে ভালো করতে পারবা না। কারণ তোমার দেশের একটা হিউজ অংশ নারী, তোমার দেশের একটা হিউজ অংশ নারী, তোমার দেশের একটা বিশাল সৃজনশীলতা লুকিয়ে আছে কার মধ্যে? নারীর মধ্যে। তো তুমি যদি তাদেরকে মূল স্রোতে আসার সুযোগই না দাও, তাহলে তুমি কিছু করতে পারবা না, তাহলে তুমি কিছু করতে পারবা না। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো এবার একটু পড়ো যে তাইলে পরিণীত সুশাসনের সাথে মানবাধিকার এবং জেন্ডার স্টাডিজের সম্পর্ক কি। দেখো, উভয় শাখার লক্ষ্য হচ্ছে মানুষের সার্বিক কল্যাণ। পৌরনীতি নাগরিক সচেতনতা বৃদ্ধি করে আর মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ সমতা করে। তাহলে বুঝে গেলা যে উভয় লক্ষ্য কি? কল্যাণ করা। এবং কল্যাণ বলতে কি শুধু পুরুষের কল্যাণ না, সকলের কল্যাণ। সো এখানে জেন্ডার স্টাডিজ আসবে, মানবাধিকার আসবে। বিষয়বস্তু, পৌরনীতি সুশাসনের মূল আলোচ্য বিষয় কি? রাষ্ট্র এবং নাগরিক জীবন। মানবাধিকার ও জেন্ডার স্টাডিজও নাগরিকদের অধিকার কর্তব্য সুশাসন এগুলো নিয়ে আলোচনা করে। সো হয়ে গেল নাগরিক জীবনের মান উন্নয়ন। এই যে আমরা বলি যে ডিসক্রিমিনেশন দূর করতে হবে, এটার কারণ কি? এর কারণ হচ্ছে সকলের জীবন মানকে আমরা উন্নত দেখতে চাই। তোমরা যারা হচ্ছে ক্লাস থেকে লিভ নিছো দ্রুত জয়েন করো, হোমওয়ার্ক দিব, দ্রুত জয়েন করো। এবং আমার এইটুকু বিশ্বাস, এবং গত আমরা রেকর্ডেও দেখেছি ক্লাসগুলো যারা নিয়মিত করে তারা আসলে ভালো করে। তোমরা যারা ক্লাসগুলো মিস করো, করো না ভাই। মিস করলেও পরবর্তীতে এটা করে হোমওয়ার্ক গুলো করে ফেলো। এই যে আমি তোমাদেরকে ভুলগুলো ধরাই দিচ্ছি,
কমেন্ট করতেছি যে এখানে বানান ভুল, এখানে সেন্টেন্স ভুলটা ঠিক করো, এই জিনিসগুলো ভাইয়া তোমাদের ঠিক করে নিতে হবে। একটাবার একটু নিজেকে চিন্তা করো, ক্লাসটা না করলে তোমার কোনো লাভ নাই, ক্লাসটা না করলে তোমার কোনো লাভ নাই। এই 1.5 ঘন্টা তুমি কি করতেছো? এই 1.5 ঘন্টায় কি করতেছো? অ্যারিস্টটলের সাথে বৈঠক করতে গেছো? ডোনাল্ড ট্রাম্পের সাথে তোমার একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে? ডোনাল্ড ট্রাম্পের সাথে তোমার একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে? হয় নাই তো। তাইলে তুমি এই সময় কি করতেছো? এই 1.5 ঘন্টায় ফেসবুকে রিলস দেখতেছো হয়তো, আর না হলে হচ্ছে যদি ফেসবুকে রিলস না দেখো তাহলে মানে পড়াশোনার নাম করে ওয়ালের দিকে তাকায় বসে আছো। এভাবে লাভ হবে না, পড়তে হবে। যা বোঝাচ্ছি এর একটা কথাও হচ্ছে গিয়ে ফাও বলি না, কিংবা একটা কথা হচ্ছে গিয়ে প্রয়োজনের বাইরে বলি না। সো এইভাবে যদি তুমি গুছায় খাতার মধ্যে লিখতে পারো, এই যে কথাগুলো যদি শোনো, তাহলে তোমাদের সেন্টেন্স কি হবে, মনের মধ্যে সেন্টেন্স তৈরি হবে, পরীক্ষার সময় মনে হবে না কথাগুলো বলছিল। ঠিক আছে? দেখো আরেকজন বলতেছে বাংলাদেশের খেলা নিজে তোমাকেই কবে খেলা দিবে দেখো না, মানে পরীক্ষার পরে বোঝা যাবে। যাই হাই, আমাকেই তো খেলে দিছে, আমাকেই তো খেলে দিল, করলো কি? হ্যাঁ, এগুলো এগুলো না, এগুলো বললে হবে না। বাংলাদেশের খেলা থাকবে, বাংলাদেশের খেলা তুমি হাইলাইটস দেখতে পারবা, রাইট? বাংলাদেশের খেলা তুমি হাইলাইটস দেখতে পারবা, কিংবা তুমি হচ্ছে গিয়ে বাংলাদেশের খেলার রানটা দেখলেই তো হচ্ছে, পরবর্তী তুমি হাইলাইটস দেখতে পারবা। কখনোই হচ্ছে পরীক্ষার চেয়ে কিংবা হচ্ছে গিয়ে পড়াশোনার চেয়ে অন্য জিনিসকে এখন এই বয়সে আপাতত বড় করে দেখার কোনো সুযোগ নেই। এরপরও যদি কারো মনে চায় ভাই আমি খেলাই দেখবো, ভাই লাইফটা তোমার, তোমাকেই গড়তে হবে। আমি জাস্ট হচ্ছে তোমাকে সাজেশন দিতে পারি, মানা না মানা তোমার উপর, দেখো কি করবে। দেখো তারপরে একে অপরের পরিপূরক, পরিণীত সুশাসন, সুনাগরিক হওয়া, প্রতিবন্ধকতা, তার সমাধান নিয়ে আলোচনা করে। একই বিষয় জেন্ডার স্টাডিজও কিন্তু আলোচনা করতেছে। দেন হচ্ছে গিয়ে বৈসাদৃশ্যগুলো দেখবা। পরিণীত সুশাসন উৎপত্তি ঘটছে আগে, হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজের উৎপত্তি ঘটছে পরে, অনেক পরে ঘটছে। পরিণীতি তো অনেক আগে থেকে, নাগরিক জীবনের আচার আচরণ নিয়ে কথা বলা হচ্ছে গিয়ে অনেক আগে থেকে। এরপরে যখন দেখছে যে এই নাগরিক জীবনের অন্যতম সমস্যা হচ্ছে গিয়ে নারী পুরুষের মধ্যে সমতার অভাব, তখন হচ্ছে গিয়ে জেন্ডার স্টাডিজে এবং মানবাধিকারের দিকগুলো আসছে। পরিধির দিক থেকে নাগরিক জীবনের পরিণীত সুশাসন আলোচ্য বিষয় পরিধি নির্ধারণ করে। হিউম্যান রাইটস এবং জেন্ডার স্টাডিজ কি শুধুমাত্র মানবাধিকার এবং জেন্ডার নিয়ে সীমাবদ্ধ। সো পরিণীতির পরিধিটা কি এখানে বড়, জেন্ডার স্টাডিজের পরিধিটা ছোট। নারী পুরুষের সমতার প্রতি গুরুত্ব আরোপ। পরিণীত সুশাসনে নারী পুরুষকে একজন নাগরিক হিসেবে দেখা হয়, একজন নাগরিক হিসেবে সবার জন্য হচ্ছে গিয়ে সমান সুযোগ সুবিধা নিয়ে কথা বলা হয়। কিন্তু মানে এখানে নাগরিক জীবনের অন্যান্য মানে অন্যান্য কারণে, সুশাসনের কারণেও যদি তোমার হচ্ছে গিয়ে হয় বৈষম্যটা হয়, তাহলে ওইটা নিয়েও পরিণীত সুশাসন কথা বলে। কিন্তু জেন্ডার স্টাডিজ শুধুমাত্র নারী এবং পুরুষের কারণে সৃষ্টি হওয়া যে বৈষম্য সেটা নিয়ে কথা বলে। ওকে, মানুষ সম্পর্কে ধারণা, পরিণীত সুশাসনে মানুষকে সামাজিক এবং রাজনৈতিক জীব হিসেবে দেখা হয়, আর ওইখানে শুধুমাত্র হচ্ছে গিয়ে তোমার নারী পুরুষ হিসেবে দেখা হবে। ওকে, খুব দ্রুত শেষ করে দিব, আর বেশিক্ষণ তোমাদেরকে আটকাবো না। পরিণীত সুশাসনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক। একটা জিনিস জাস্ট মনে রাখো, সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য কি? সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য কি? সুশাসনের 4টা বৈশিষ্ট্যই যদি আমরা আলোচনা করি, তাইলে আমরা সুশাসনে কি কি বৈশিষ্ট্য দেখতে পাই? স্বচ্ছতা, জবাবদিহিতা, জবাবদিহিতা, আইনের শাসন, অংশগ্রহণ। স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, অংশগ্রহণ। এবার বলো, এই যে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, তথ্য যোগাযোগ প্রযুক্তি যদি না থাকতো, তুমি কিভাবে করে জানতা যে ওই এলাকার ওই চেয়ারম্যান 10 কেজি গম চুরি করছে বা 10 বস্তা গম চুরি করে পালাইছে? এই যে জবাবদিহিতা, তোমার দেশের সরকার এখন জবাব দিতে বাধ্য থাকে কেন? কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বারা তুমি সবকিছু জেনে যেতে পারতেছো। আমেরিকাতে তুমি যে একটা চুক্তি করে আসছো, সেটা তুমি বা তোমার দেশের সরকার না জানাইলেও আমেরিকার সরকার কিন্তু ফেসবুকে ঠিকই পোস্ট দিয়ে দিচ্ছে। সো তুমি চুক্তি করে কি পাবা না? পার পাবা না। আইনের শাসন, এখন দেখো, এখন অনেক ক্ষেত্রে এমন অনেক ঘটনা যেটা কোথাও আসে না, কিন্তু কেউ সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ছেড়ে দিছে।
কেউ হচ্ছে গিয়ে এটা সিসি ক্যামেরার ফুটেজ চেক করে নিছে। প্রত্যেকটা জিনিস তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পর্কিত। অংশগ্রহণ, এই যে অংশগ্রহণ, কেউ হচ্ছে কোনো কিছু থেকে এখন বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। কারণ একটা প্রত্যন্ত এলাকা পর্যন্ত তুমি হচ্ছে গিয়ে নাগরিক সেবা পাইতে পারো কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে। তুমি তোমার জমি জমার হিসাব নিকাশ এখন কি অনলাইনের মাধ্যমে মিটিয়ে দিতে পারো। তো এইগুলো তোমার সুশাসন নিশ্চিতে গুরুত্বপূর্ণ। এইখানে তোমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লাগবেই। দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি কি বলছে? লক্ষ্য এক, রাষ্ট্র নাগরিকের কল্যাণ সাধন। একই কথা, রাষ্ট্র নাগরিকের কল্যাণ সাধন। বিষয়বস্তু কি? উভয় শাখার আলোচ্য বিষয় কি? এই যে সমাজ, নাগরিকতা, নাগরিক সেবা, দায়িত্ব, সরকার, প্রশাসন, জনমত, এগুলো নিয়ে উভয় পক্ষই আলোচনা করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিও আলোচনা করে, পৌরনীতিও আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাষ্ট্র ও নাগরিকের কল্যাণ নিয়ে আলোচনা করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া তা কার্যকরভাবে সম্ভব নয়। একটির উপর অন্যটির প্রভাব, উভয় শাস্ত্র একে অপরের উপর প্রভাব ফেলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া নাগরিক কল্যাণ সম্ভব নয় এবং প্রযুক্তির ব্যবহার কি করে? প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান তাদেরকে সুনাগরিক হইতে সাহায্য করে। তুমি নিয়মিত কর দিবা, তুমি হচ্ছে গিয়ে এখন অনলাইনের মাধ্যমে কি করা যায়? এখন অনলাইনের মাধ্যমে কর দেওয়া যায় না? সো এই কাজগুলো তুমি দ্রুত করে ফেলতে পারতেছো। এগুলো কিসের অবদান? তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান। সো এগুলো ছাড়া তুমি কখনোই পারবা না। বৈসাদৃশ্য দেখো, পৌরনীতি ও সুশাসন ঐতিহাসিক বিশ্লেষণ ধর্মী, আর প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে গিয়ে গাণিতিক তথ্য নির্ভর, গাণিতিক এবং তথ্য নির্ভর। দৃষ্টিভঙ্গি, পৌরনীতি ও সুশাসন নাগরিক দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখে। তথ্য প্রযুক্তি কি করে? প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বা আধুনিক দৃষ্টিকোণ থেকে সবকিছুকে দেখে। বিষয়বস্তুর পার্থক্য দেখো, রাষ্ট্র এবং নাগরিকতার উপর গুরুত্ব আরোপ করে, আর তথ্য যোগাযোগ যোগাযোগ প্রযুক্তি কি করে? তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, তথ্য ব্যবস্থাপনা, তথ্য ছড়িয়ে দেয়া, এই সকল বিষয়ে কাজ করে। সো দুইটা জিনিসের মধ্যে কি আছে? হিউজ একটা তফাৎ আছে। আবার হচ্ছে গিয়ে স্লাইড গুলো তোমাদের জন্য আমি অ্যাড করে দিয়েছি, এই অধ্যায়টা শেষ। আবার হচ্ছে এই স্লাইড গুলো তোমাদের জন্য আমি অ্যাড করে দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো। এর আগে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিই, এই হোমওয়ার্কটা হবে বিশ্লেষণমূলক, সরাসরি উত্তর নাই। আমি কেন হোমওয়ার্কটা দিচ্ছি জানো? পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে এবং এই ধরনের প্রশ্ন দেখে তোমরা ভেবাচাকা খেয়ে যাও, আল্লাহ এগুলো তো জীবনে শুনি নাই, লিখবো কি? সবকিছু বই থেকে আসবে না। এই যে হোমওয়ার্কটা দিচ্ছি, এটা তোমরা প্রত্যেকে সাবমিট করবা, যে যেমন পারো। আমি প্রত্যেকের রিপ্লাই দিব, প্রত্যেকে সাবমিট করবো, আমি প্রত্যেকের রিপ্লাই দিব। কেন বলতেছি জানো? কারণ পরীক্ষায় এই ধরনের বিশ্লেষণ ধর্মী প্রশ্ন আসলে নাহলে তো তুমি পারবা না। বুঝছো? তুমি যাতে ঘাবড়ায় না যাও, এইটার উত্তর দেখলে বুঝতে পারবো তোমার কোন জায়গায় ঘাটতি আছে। এইটার উত্তর তুমি কোথাও পাবা না, এটা নিজের মতো করে আমি যে ক্লাসগুলো নিছি এখান থেকে যা বুঝছো তার মধ্যে দেওয়ার চেষ্টা করবা। দেখো এইচডব্লিউটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের কি দিতে পারি? বাংলাদেশে তো অনেক ধরনের সমস্যাই আছে, কোন সমস্যাটা যে তোমাদের এইচডব্লিউ তে দিব এইটা হচ্ছে গিয়ে একটু ঝামেলার। অনেকগুলো সমস্যা, কোন সমস্যা নিয়ে যে তোমাদের দিব খুব বড় ধরনের একটা ঝামেলা। কি দেয়া যায় বলো তো বাংলাদেশের? আচ্ছা ঠিক আছে, আমরা দিই বাংলাদেশের হচ্ছে গিয়ে তোমার অর্থনৈতিক উন্নয়নে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পৌরনীতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন কিভাবে ভূমিকা রাখতে পারে? কিভাবে ভূমিকা রাখতে পারে? ব্যাখ্যা করো। যে যেমন পারো সে সেভাবেই লিখবা।
কথা বুঝছো, যে যেমন পারো সে সেভাবেই লিখবা, কিন্তু এটা সবাই লিখবা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন কিভাবে ভূমিকা রাখতে পারে, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা সবাই লিখবা, এবং এটা থেকে আমি বুঝতে পারবো যে তোমাদের নিজেদের থেকে লেখার আগ্রহ বা নিজেদের থেকে লেখার ক্যাপাসিটিটা কতটুকু। হ্যাঁ, তোমাদেরকে আমি সামনেও এই ধরনের প্রশ্ন দিব হোমওয়ার্ক, যাতে করে তোমাদের হাতের লেখাটা ক্লিয়ার হয়ে যায়। হাতের লেখাটা যদি একবার তোমার আয়ত্তে চলে আসে, তাহলে তুমি আর্টসে মনে করো যে নাম্বার পাওয়া একেবারে সহজ। তো এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে পৌরনীতি ও সুশাসন ভূমিকা রাখতে পারে, এই জিনিসটা ভালো মতো করবা। এবং এই যে নেক্সটে যেই জিনিসগুলো আনছি, আচ্ছা একজন বলছে কয় পেজ লিখতে হবে, তোমার যত পেজ ইচ্ছা, কোনো ওয়ার্ড লিমিট নাই, যত পেজ ইচ্ছা, ঠিক আছে, তোমার যত পেজ ইচ্ছা তত পেজ। দেখো, অধ্যায় ভিত্তিক প্রস্তুতি, তোমার এমসিকিউ সমাধান হবে, সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন তোমাকে বুঝতে হবে, বোর্ড প্রশ্ন হচ্ছে গিয়ে তোমাকে অনুশীলন করতে হবে। এই যে একটা অধ্যায় আমি শেষ করছি, এবার তুমি এটার এমসিকিউ গুলা বইয়ের পিছনে দেখো আছে। মোজাম্মেল হক স্যারের বই কিনছো না, বা যেইটারই বই কিনে থাকো না কেন, ওইটার পিছনে দেখো এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো সমাধান করো। যারা পরীক্ষা দাও নাই, পরীক্ষা দাও। সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন বোঝা, সৃজনশীল প্রশ্ন অলরেডি আমি ক্লাসে বলছি যে এই ধরনের সৃজনশীল হইতে পারে। নিজেরাও হচ্ছে এখন বইয়ের পিছনে সৃজনশীল গুলো দেখা বুঝো যে ইয়েস আমার কমন পড়তেছে কিনা, যদি কমন না পড়ে বইয়ের ভিতরটা আরেকবার পড়ো। দেন হচ্ছে গিয়ে বোর্ড প্রশ্ন অনুশীলনে বসবা, প্র্যাকটিস বুক দিব, প্র্যাকটিস বুক দিলেই এটা হচ্ছে গিয়ে করে ফেলবা। কেউ কেউ বলতেছো সৃজনশীল প্রশ্ন আসে তো এক্সামে, না হ্যাঁ না আমি জানি না, আমি ভাবছি সব বর্ণনামূলক প্রশ্ন আসে। আরে না রে বাবা, আমি জানি সৃজনশীল প্রশ্ন আসে পরীক্ষার হলে, কিন্তু গহ নাম্বার প্রশ্নটা এরকম থাকে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিভাবে করে পরিণতি ও সুশাসন ভূমিকা রাখতে পারে, কিংবা ধরো যে উদ্দীপকে লেখা থাকে যে স্যার বললেন যে বাংলাদেশের ইতিহাস জানতে হলে পৌরনীতি ও সুশাসন পাঠ করতে হয় বা একটা সাবজেক্ট পাঠ করতে হয়, গহ নাম্বারে বলবে স্যারের বক্তব্যের যথার্থতা যাচাই করো। সো তখন তো তোমাকে নিজেকে এইভাবেই লিখতে হবে, নাকি এটা তুমি মুখস্থ করে গেছো। হ্যাঁ, প্র্যাকটিস বুক কখন দিবেন, প্র্যাকটিস বুক দিব হচ্ছে এই যে অধ্যায় শেষ হয়েছে না, পেয়ে যাবা। অধ্যায়ের তো যে আরো 2টা ক্লাস বাকি আছে, হ্যাঁ, সো এর আগে বা এর পরে পেয়ে যাবা। সাধারণত এর আগেই পেয়ে যাবা, পরে যাবে না, ঠিক আছে। ওকে, উত্তর লেখার কৌশল, এই যে উত্তর কিভাবে লিখবা, প্রথমে সংজ্ঞা, এরপরে ব্যাখ্যা, এরপরে উদাহরণ। প্রথমে দিব সংজ্ঞা, এরপরে দিব এটার ব্যাখ্যা, এরপরে দিব এটা উদাহরণ, ঠিক আছে। তারপরে পরিষ্কার ও সুন্দর হাতের লেখা, যেটা বলছি এটাও লাগবে। এবং যা লিখবা পয়েন্ট আকারে লিখবা, যা লিখবা যদি ওইখানে পয়েন্ট আকারে লেখার কোনো স্কোপ থাকে তাইলে পয়েন্ট আকারে লিখবা। ওকে, এখনো বলতেছে স্যার কোন বই কিনবো প্লিজ বলেন। ভাই, অধ্যাপক মোজাম্মেল, অধ্যাপক মোজাম্মেল স্যারের বইটা কিনবা। খালি বলে কার বই কিনবো, অধ্যাপক মোজাম্মেল স্যারের বইটা কিনবা, মানে এক অধ্যায় শেষ করে ফেলছে, এখনো তিনি বই কোনটা কিনবেন সেটা জানেন না, ঠিক আছে। ওকে, আর হচ্ছে গিয়ে আমরা ওই তোমাদের সৃজনশীল যে ক্লাসটা নিব ওইখানে এটা বলে দিব যে সৃজনশীল কিভাবে লিখতে হয়, আমরা এখানে একটা সৃজনশীল উপস্থাপন করে দেন ওই সৃজনশীলটা ব্যাখ্যা করব। সো ইয়ের কোনো কারণ নাই। প্র্যাকটিস বুক কিভাবে দিবেন, প্র্যাকটিস বুক হচ্ছে গিয়ে অনলাইনের মধ্যে ওই যে অ্যাপে পেয়ে যাবা, ওইখান থেকে ডাউনলোড করে পড়ে ফেলবা। ওকে, পয়েন্ট আকারে লিখলে ফুল, হ্যাঁ অবশ্যই পয়েন্ট আকারে লিখলে ফুল মার্ক দিবে যদি তুমি সুন্দর মতো লিখতে পারো, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং আগামী ক্লাসে হচ্ছে কি তোমাদের সাথে আবারও দেখা হবে। এবং তোমাদের কাজ হচ্ছে যা যা পড়ালাম সবগুলো পড়ে ফেলা এবং হোমওয়ার্কটা গ্রুপে দিয়ে দিবা। এবং আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে একটু জানাও, বা কোনো দিক থেকে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেটাও তোমরা জানাইতে পারো, কোনো সমস্যা নাই। একজন বলছে বাংলাদেশে খেলা দেখবেন না, আমি নিজেই স্টেডিয়ামে যাব, এখন আমার জন্যই তো বসে আছে, মাঠে নামতেছে না, আমি ওপেনিং করব, দেখো তোমরা টিভিতে চোখ রাখো। ঠিক আছে, কারো কোনো বুঝতে অসুবিধা নাই। তাহলে আগামী পর্ব পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সাথে থাকো। ধন্যবাদ।